এবার যেটা হলো, হঠাৎ করে একদিন সকালবেলা হইচই কাণ্ড। এই ছেলেটা যে ভবঘুরে, ওর মৃতদেহ পাওয়া গেছে। যে বাবু কি আছিস এখানে, আয়, কি আছে এখানে সাহেব। এবার সবাই এসছে, দুই বাড়ির মানে বাড়ির দুই বউ, বড় বউ ছোট বউ এসছে, এসে বলছে কি হয়েছে মা, আপনি এরকম করছেন কেন, তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে। বলছে ও কেমন করছে দেখ না, আমাকে মারবে বলে কেমন করছে, দাঁত বার করছে, কেমন করছে, কেমন অদ্ভুত এ করছে। তখন ওনারা এসে দেখেন যে ওনার এই জায়গাটা, গলার এই জায়গাটা রক্ত, চাপ চাপ রক্ত হয়ে আছে। মানে অনেকক্ষণ আগে রক্ত বেরোলে যেরকম হয় জমাট বেঁধে যায় একটা, ঠিক সেই টাইপের রক্ত ওনার গলার কাছে হয়ে আছে। হরুইবাবু শুয়ে রয়েছেন, হঠাৎ করে উনি মনে হয় ওনার বিছানাটা কাঁপছে, ঠিক ভূমিকম্প হলে যেমন হয় ঠিক সেরকম মনে হচ্ছে ওনার বিছানাটা কাঁপছে। হরিবাবু উঠে বসেছিলাম বিছানায়, ঠিক এরকম ডিস্টেন্স, তোমার আমার যতটা ডিস্টেন্স, একজন কেউ বসে আছে। এই পাদুকা মন্ত্রের এমনই ক্ষমতা, প্রচণ্ড পরিমাণে নেগেটিভ জায়গার মধ্যে ঢুকছে। এরকম জায়গায় যদি তুমি ওই মন্ত্র জপ করতে পারো, একটা পদ্ধতি আছে, তৎক্ষণাতের মধ্যে কিন্তু তুমি সেই জায়গা থেকে, বিপদ থেকে মুক্তি হয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে এই মন্ত্র। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকে এই বছরের প্রথম পডকাস্ট আমাদের সাথে যিনি রয়েছেন তিনি আর কেউ না, দেবজ্যোতিদা। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুবই ভালো। নতুন বছরে নতুন পডকাস্ট, একদম অনেক দিন পর এলাম, অনেক দিন পর, লিটারেলি। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ, সবুজখালী মায়ের মন্দির উদ্বোধনে, তারপর স্টুডিওয়ে অনেক দিন পর আমি আগের বছর পুজোর আগে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্টুডিও আস্তে আস্তে ভাবছিলাম যে অনেক দিন পর যাচ্ছি এখানে, আমাদের সঙ্গে গল্প হবে, এবং আমাদের এই পডকাস্ট শুরুর আগে যে আলোচনা বা গল্প আড্ডাটা হয়, এটাই ভালো লাগে, খুব এনার্জি দেয়। আজকে তোমার কাছ থেকে ঘটনা তো শুনবই, বাট অনেকে ভাবে যে এই যে এরা বলে অনেক দিন পর, কেন বলছে, কারণ আমাদের প্রি রেকর্ড থাকে এপিসোডগুলো। তো তুমি পুজোর আগে এসেছিলে, আমরা যখন আসি একদিনে অনেকগুলো করে একদিনে, এপিসোড হ্যাঁ, করে দেওয়া থাকে। করে দেওয়া থাকে। যাই হোক, এবার ঘটনায় আসি, কারণ লোকে ঘটনাই শুনতে চায় তোমার মুখ থেকে। আজকে কি ঘটনা এনেছো? আজকে দেখো, আজকে আমি বাবার কাছ থেকে, তখন তোমার সঙ্গে কথা হলো যে একটা ঘটনা বলতে হবে, আমি বাবার থেকে কিছু পুরোনো দিনের, অনেকে আমাকে বলেছে যে পুরোনো দিনের কিছু ঘটনা বলুন, তারপর দাদুর সময়ের, বাবার সময়। তো পুরোনো দিনেরই একটি ঘটনা বলবো, মানে আমার দাদু তখনও জীবিত রয়েছেন, তখন আমার মানে জন্ম হয়নি, তখনকার ঘটনাই বলবো। আমি বাবার থেকে পুরোটাই কেস হিস্ট্রি বা কী কী হয়েছিল না হয়েছিল খুঁটিয়ে ভালো করে জেনে এলাম। এই ঘটনাটা, দাদু তখনও জীবিত আছেন, দাদু শেষ, এবং বাবা সেই সবে শুরু করছেন, বা বাবা অ্যাক্টিভলি শুরু হয়ে গেছেন। দাদু তখনও আসনে খুব কম বসেন, বাবাই মেনলি আসনে বসতেন বা পূজা পাঠের সব। দাদু মন্দিরের, তখন আমাদের যে মন্দির, মাটির দেওয়াল ছিল, মন্দিরের জায়গাটা অন্য জায়গায় ছিল, মানে অন্য জায়গায় বলতে মানে এখন যেখানে মন্দিরটা রয়েছে তার ঠিক পাশেই মাটির যে ঘরে মায়ের মূর্তি ছিল আর কি। তো সেখানে বাবা পুজো করতেন বা বাবা সাধনা করতেন বা ক্রিয়া যা কিছু করতেন, দাদু ঠিক তার পিছনে বসে থাকতেন, দাদুর আসনে, এবং ওই দেওয়ালে হেলান দিয়ে দাদু নিজের মতো করে নিজে জব করতেন। ভালো করে বুঝতে পারতেন না সেই সময়। আর দাদুর একটা বসার এজ ছিল, আমি তো দেখিনি, যারা এখনও বয়স্ক মানুষজনরা যারা এখনও আছেন, যারা দাদুর সান্নিধ্য পেয়েছেন বা যারা দাদুকে দেখেছেন বা দাদুর সঙ্গে সময় কাটিয়েছেন বলা ভুল, কারণ দাদু খুব একটা কাউকে কাছে ঘেঁচতে দিতেন না আর কি, খুব একটা কাউকে কারোর সঙ্গে বসে গল্প করা বা কাছে নিয়ে বসে থাকা এগুলো করতেন না। মানে আমি আগেও বলেছি যে দাদুর কথা বলতে গিয়ে, দাদু ধরো তুমি কথা বলছো সামনে, তোমাকে বলতো ওইখানে দূরে বস, ওইখান থেকে কথা বলা, আমার সঙ্গে কাছে আসবি না, মানে দূর থেকে কাছে আসতে দিতেন না। কেন আসতে দিতেন না সেটা অজানা, আর না ওটা বলা মুশকিল, কারণ দাদু অনেক কিছুই নিজের জিনিস গুপ্ত রেখে গিয়েছিল, অনেক কিছু গুপ্ত রেখেছে, এবং সেই ধারাটা কিছুটা গিয়েও বাবার মধ্যেও রয়েছে। বাবাও নিজে খুব একটা তো সামনে আসতে চান না, খুব রেয়ার আসতে চান, আমি জোর করে কোনো সময় হয়তো নিয়ে এলাম সেটা। এবার কালের প্রভাবে আমাদের সেই জায়গাটাই গুপ্তভাবেই তো রয়েছে, সবটাই গুপ্ত, এতদিন সবটাই গুপ্তভাবে ছিল, কিন্তু যেটা খুব দরকার একটা তো মানুষজনের জানা উচিত। আর এখন মানুষজন বিভিন্ন সময় বিভ্রান্ত তো হয়ে যায়, তো কিছু ক্ষেত্রে জানা উচিত, সেই কারণে তাগিদে আমি বলি, মানুষজন পছন্দ করে ঘটনা। তো দাদু ওই পিছনে বসে থাকতেন,
এবং দাদু যখন এমনি নর্মাল সময়, যখন সুস্থ ছিলেন বা যখন অল্প বয়স ছিল, তখন উনি বসতেন উবু হয়ে বসা বলে না, ঠিক হাঁটুগুলোকে এই চোয়ালের কাছে ঠেকিয়ে উবু হয়ে বসতেন, মানে খুব একটা মানে এ করে বসতেন না আর কি। নর্মাল যখন বসতেন, পূজার আসনে যখন বসতেন তখন তো ওনার পদ্মা আসনে বসতেন, এবং ওই রকমভাবে দাদু বসে থাকতেন, বাবা সাধনা করতেন। তো দাদুর অনেক মানে শিষ্য ছিল সেই সময়, প্রচুর শিষ্য ছিল দাদুর একটা সময়, এবং দাদু যার যার মাথায় হাত রেখেছেন তারা এক একজন হয়ে গেছিলেন, মানে একদম জিরো থেকে হিরো হয়ে যাওয়া বলে, ঠিক সেরকম হয়েছিলেন। দাদুর প্রত্যেকটা শিষ্যই তাই ছিল, মানে আমি তাদের নাম শুনেছি, কয়েকজনকে দেখেওছি, দাদুর শিষ্য কয়েকজনকে দেখেছি, অনেক শেষ দিককার যারা জীবিত ছিলেন এরকম কয়েকজনকে দেখেছি দাদুর শিষ্য। উনি আমার তখন ছোটোবেলায় অল্প অল্প মনে আছে। তো তার মধ্যেই দাদুর এক শিষ্য ছিলেন ভদ্রলোক, উনি ওই আবগারি যে দপ্তর হয়, ওই আবগারি দপ্তরে উনি চাকরি করতেন। তো এমন একটা দিন বাবা আমাকে বলছেন যে পুজোর ওই গরমকালের সময়, মানে গরমকাল আসছে আসছে সময়, ওই বসন্ত চলে গেছে, এবার গরম আসছে এরকম সময়, একদম ভরা গরমও পড়েনি, মানে বৈশাখ পড়েনি, চৈত্র এরকমের দিকে, চৈত্র মাসে শুরু এরকম, ফাল্গুন মাসের শেষ চৈত্র মাসের শুরু এরকম একটা সময়। বাবা পূজা করছেন, বেলা হয়ে গেছে, আর দাদু ঠিক ওরকম পিছনে, পুজোর আসনের ঠিক পিছনে মায়ের দিকে মুখ করে দাদু নিজের মতো করে ওনার যা সাধনা জপ বা ধ্যান যা কিছু করছেন বসে। এবার হঠাৎ করে, মানে অনেকে যারা আমাদের ঘটনা শুনে থাকবেন, আমি সেই সময় একটা ঘটনা বলেছিলাম পুরোনো সময়, দাদু তখন একজন মানে মহিলা, তার উপরে পিশাচের ভর হয়েছিল ব্রহ্মদৈত্যে, তো সেই মহিলা ওই গর্ভগৃহের মধ্যে ঢুকে পড়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, সেই ঘটনাটা অনেকে জানে, তো সেই মন্দিরের কথাটাই বলছি পুরোনো সময়। এবার তখন কি ছিল, তখন মায়ের মন্দিরে ধরো তুমি ঢুকছো, মাকে সাইড থেকে দেখা যেত, তোমাকে ঘুরে এসে মায়ের সামনে এসে দাঁড়াতে যেত, বুঝতে পেরেছো? এবার মেন গেট থেকে সোজা এলে মাকে সাইড থেকে দেখা যেত, সোজাসুজি দেখা যেত না পুরোনো ওই মন্দিরটা। এবার ওই বাবা পুজো করছেন, দাদু বসে আছেন, তো হঠাৎ করে আসেন বাবার এই দাদুর একজন ওই শিষ্য, যার কথা বললাম, আবগারি দপ্তরে উনি কর্মরত ছিলেন, চাকরি করতেন। উনি সম্ভবত এখন আর নেই বোধহয়, কারণ বাবার সঙ্গে যোগাযোগ নেই, বা আর তার কোনো মানে খবরও নেই আমাদের কাছে, জানি না তো উনি আছেন কি না দেহে। তো আমি নামটা ওনার আর মানে বলছি না, তো ঘড়ুই, বা ওনার টাইটেল ঘড়ুই, অ্যাকচুয়ালি নাম টাইটেলই ঘড়ুই আর কি। তো উনি আসেন, ওনার সঙ্গে একজন অল্প বয়সের ছেলেকে নিয়ে উনি আসেন। তো পুজো চলছিল, তখন দাদু একবার তাকিয়েছেন, তারপরে উনি ওনার কাজ করছেন, বাবা পুজো করতে করতে তাকিয়েছেন, ওনারা এসছেন, তার বাবা পুজো সম্পূর্ণ হয়েছে, ওনাদেরকে প্রসাদ দিয়েছেন, চরণামৃত প্রসাদ দিয়েছেন, তারপরে বাবা এবার ভেতরে চলে গেছেন, দাদুও ভেতরে চলে গেছেন ওনাদেরকে বসতে দিয়ে মন্দিরে। তারপর ওনারা ওই পুজোর যে মানে যে ধুতি এসব চেঞ্জ করে এবার ওনারা বসেছেন, দাদু এসে বসেছেন, যেহেতু শিষ্য এসে যথারীতি শিষ্যের যা ক্রিয়াকর্ম করার, গুরুদেবের সামনে এলে সেসব উনি সারিয়ে, তখন দাদুকে সরাসরি কেউ অ্যাপ্রোচ করতে পারতেন না তখন, মানে দাদুর সঙ্গে কথা বলাই খুব মুশকিল ছিল, দাদু সাংঘাতিক লোক ছিল, মানে মানে সেই বলবো না, মানে মানে খোঁচো জাতীয় লোক কিছু থাকে দেখবে গ্রামের দিকে, কিছু বললেই রেগে যায়, বয়স্ক মানুষ যেমন হয়, শুধু দাদু যে বয়স হয়েছে বলে এমন নয়, উনি একটু ওরকমই ছিলেন শেষ দিকটায়। উনি অল্প বয়সে মানে খুব ভাবখেয়ালি মানুষ ছিলেন, কারুর সঙ্গে ঝুট ঝামেলা করতেন না, কিন্তু শেষের দিকে যত বয়স বেড়েছে দাদু খুব মানে উগ্র টাইপের হয়ে গেছিলেন। দাদুর কাছে উনি কেউ দরকার দুম করে গিয়ে যে কোনো কিছু অ্যাপ্রোচ করবে বা বলবে, কথা বলবে, সেই সাহস কেউ দেখাতে পারতো না, ওনার ওড়াটাই একটা অন্যরকম ছিল, লম্বা যেমন ছিলেন, আর গায়ের রং অত্যন্ত কালো ছিল, কিন্তু একটা উজ্জ্বল বর্ণ, কালো হলেও একটা উজ্জ্বলতা ছিল দাদুর গায়ের মধ্যে। এটা অনেকেই বলেছে আমাকে, অনেকে বলে যে তোর দাদুর মধ্যে বা তোমার দাদুর ওই যে অবয়ব ছিল, তুমি এখনও মন্দিরে যে দাদুর ছবিটা যে লাগানো রয়েছে, তুমি দাদুর ছবির দিকে তাকালেও বুঝতে পারবে যে আলাদাই একটা ব্যাপার ছিল, না ওর চোখের দৃষ্টিটাই আলাদা অন্যরকম ছিল। তো তো উনি এসে স্বাভাবিকভাবে দাদুর যিনি শিষ্য ঘড়িবাবু কিছু বলেননি, তো বাবাকে উনি সাইডে বলেন যে যেরকম তোমার বাবাকে একটুখানি কথা বলতে চাই, আমার একটা সমস্যা নিয়ে এসেছি, এই এই ভাইটা আমার সঙ্গে এসেছে, এই ভাইয়ের বাড়িতেই আমি ভাড়া থাকি। তখন ওনার ডিউটি ছিল বা ওনার পোস্টিং ছিল নদিয়ার কোনো একটা জায়গায়, ওনার ডিউটিটা ছিল আর কি। জায়গার নাম বলছি না, কেন অনেক কে কী বলবে, না ওখানে নেই অমুক নেই তমুক নেই, আমি ওই জায়গার নাম বলছি না, কারণ আছে বলছি না, কারণ হচ্ছে জায়গার নাম দুম করে আমি তো বলতে পারি না, কারণ সেই জায়গার সম্পর্কে সে এত লোক জানবে বা দেখবে, বা সে তার খারাপ ভাবমূর্তি হতে পারে, তাই আমি জায়গার নাম বলছি না। আর ওই জায়গা সম্বন্ধে ডিটেলিং বর্ণনা আমি দিতে পারবো না, কারণ আমার তখন জন্মই হয়নি। আর তো এরকম বলে যে আমি ওখানে ওই নদিয়া জেলাতে একটা কোনো একটা গ্রামের, বললো যে উনি সেই সময় ওই বাড়িতে ভাড়া থাকতেন,
বলছে আমি এদের বাড়িতেই ভাড়া থাকি, এদের বাড়িতে খুব বিপদ, ভীষণ বিপদ। বললো ঠিক আছে, আমি বাবাকে একবার কথা বলে দেখি যে বাবা কথা বলবে কি না বা এরকম। তখন বাবা গিয়ে, মানে আমার বাবা গিয়ে দাদুকে বলেন যে এরকম বাবু এসছে, ঘড়িবাবু এসছে, ঘড়ি দাদা এসছে, তাহলে একজনকে নিয়ে এসছে সঙ্গে করে, তুমি কি একটু কথা বলবে, ওর সমস্যা আছে বলে নিয়ে এসছে, খুব ভুগছে, মারা টারা গেছে এরকম কেউ বলছে এরকম। দাদু তখন কি মন গেছে, বলছে হ্যাঁ কথা বলবো, কী হয়েছে ওর, কী হয়েছে এরকম বলেছে। দাদুর সামনে বসেছে, তখন এরা ব্যাপারটা বলতে থাকে। এবার বর্ণনা দিই তোমাকে ঘটনাটার। সেটা হচ্ছে এই যে ঘড়িবাবু ওখানে ওদের যে বাড়িটায় ভাড়া থাকতেন, বাড়িটা হচ্ছে গ্রামের শেষ নয় আবার মানে মধ্যেও নয়, কিছুটা মাঠের ধার বরাবর, অনেক পুরোনো দিনের বাড়ি, অনেক পুরোনো দিনের বাড়ি। এদের একটা বিস্তারিত জমিদারি ইতিহাস ছিল। জমিদার বলতে বিরাট জমিদার বাড়ি এমন নয়, মোটামুটি দোতলা বাড়ি, কিন্তু সেই পুরোনো আমলের যে দোতলা বাড়িগুলো হয় যেরকম টাইপের সেরকম। নিচে কিন্তু একটাই ঘর, তার সঙ্গে বাথরুম এবং ওপরে উঠে যাওয়া সরু সিঁড়ি, উঁচু উঁচু সরু সিঁড়ি, যেটা ওপরে উঠে গেছে কড়িবর্গার সেই সময়কার ওপরের ওই ছাদ ওপরে উঠে গেছে। ওপরের বোধহয় 2-3টে এরকম ঘর সম্ভবত। ওটা বাবা আমাকে স্পষ্ট বলতে পারলেন না যে কটা ঘর ছিল ওনাদের, মনে নেই আর। বাবারও তো অনেক বয়স হয়ে গেছে সেই দিক, তখন বাবার বয়স 30-40 এরকম হয়তো হবে। তো ওপর এরকম কয়েকটা ঘর, আর ওই ওপর তলায় ওই পরিবারের লোকজনেরা থাকে। আর নিচের যে একটি ঘর আর বাথরুম, এরা হচ্ছে এই যে ভাড়া থাকে এই ঘড়ইবাবু, উনি ওনার মতো করে নিচে দিয়ে ভাড়া থাকেন। আর পুরো স্যাঁতস্যাঁতে পুরো বাড়িটা, পুরো স্যাঁতস্যাঁতে জমে। আর মাঠের ধার হলেও সবসময় ওই জল টল, মানে মাটি নরম এরকম হয়ে থাকে। আর বাথরুমের জল ক্লিয়ার হয় না ওখান থেকে। বাথরুমে যে জল পড়ছে, পাতকুয়ো থেকে জল তুলছে, পাতকুয়ো তখন তো আর কল অতটা ছিল না, গ্রামেরই একটাই হয়তো কল ওখানে। ওরা ওই পাতকুয়ো খোঁড়া থাকতো প্রত্যেকটা বাড়িতে। ওদের বাড়িতে ওই বাথরুমের মধ্যে পাতকুয়া ছিল, যে বাথরুমটা ওর মধ্যে পাতকুয়া। এবার ওই পাতকুয়া থেকে জল টল যেগুলো বেরোচ্ছে ওই মাটির মধ্যেই অ্যাবজর্ব করে নিত, ড্রেনেজ সিস্টেম ছিল না। তো যা হোক নিচেটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে থাকতো। আর বাড়িটাও যেহেতু অনেক দিনের পুরনো, বাড়িও সেই ড্যাম্প হয়ে, বাড়ির পাশ দিয়ে সেই যে বট গাছ টট গাছ, আসত্য গাছ বেরোয় না, ওই রকম টাইপের হয়েছে, খুব স্যাঁতস্যাঁতে। এবং কেন স্যাঁতস্যাঁতে বলছি এটা আমি শেষের দিকে বলবো। স্যাঁতস্যাঁতে ব্যাপারটা নিয়ে আমি এত জোর দিচ্ছি, এর একটা বিস্তারিত রয়েছে, খুব স্যাঁতস্যাঁতে। আর এই ওপরতলা একটি ঘর, যেখানে ওদের ঠাকুর ঘর যেটা, সেখানে পুজো হয় স্বয়ং শ্রীকৃষ্ণের, ঠিক আছে। এবং এই শ্রীকৃষ্ণের যে পূজা, এটা কিন্তু ওদের বহু বছর ধরে পূর্বপুরুষের একটা ইতিহাস আছে। ওদের বংশের, মানে ওই যে বাড়ির ওদের বংশের কোনো এক পূর্বপুরুষ শ্রীকৃষ্ণের সাধনা করতেন, এবং উনি একজন বৈষ্ণব সাধক ছিলেন। এবং কী সাধনা করতেন, ওই সাধনা করতেন ঘটনার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আমি বলবো, প্রথমে বলে দিলে মজাটা চলে যাবে। উনি সাধনা করতেন, সেই পর থেকে এই বাড়িতে পুজো হয়ে আসছে। আর যে কৃষ্ণের যে মূর্তিটা রয়েছে, সচরাচর তুমি কি দেখো বাড়িতে কারুর যদি শ্রীকৃষ্ণের পুজো হয়, কি মূর্তি, যুগল মূর্তি কী থাকে, রাধা আর শ্রীকৃষ্ণের মূর্তি থাকে। কিন্তু এদের বাড়িতে যেটা আছে, রাধা আর রুক্মিণী দেবীর মূর্তি, আচ্ছা, মানে শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী দেবীর মূর্তি এবং কৃষ্ণ দুজনের একসঙ্গে পুজো হয় ওখানে। আচ্ছা, মানে টোটাল 3 জন? না, রাধা নেই, ও রাধা নেই, রাধিকা আচ্ছা, নেই আচ্ছা, শ্রীকৃষ্ণের সঙ্গে ওখানে, ঠিক আছে। এবং পুরোনো দিনের সেই সময় থেকে মূর্তিটার বয়স এরকমই, সেই সময়কে পুরনো মূর্তি, কষ্টি পাথরের মূর্তি। ওই রুক্মিণী দেবী এবং রাধিকার পুজো হয়, ওনারা পুজো করেন, ওনারা যে বংশ পরম্পরা যারা আচরণ যা পেয়েছেন সেই অনুযায়ী ওনারা পুজো করতে থাকেন। তো এইবার ঘটনার সূত্রপাত যেটা হয় সেটা হচ্ছে ওদের ওই বাড়ির কাছে এই যে ঘড়িবাবু খুব মানে কুকুর ভালোবাসতেন, আর এদের বাড়িতে একটা পোষ্য কুকুর আছে। এবার এদের বাড়িতে ফ্যামিলি মেম্বার বলে দিই, বয়স্ক ভদ্রলোক এবং ভদ্রমহিলা, বৃদ্ধা ওনারা, মানে যে ছেলেটি ঘড়িবাবুর সঙ্গে এসেছে দাদুর কাছে এখন, এর বাবা মা প্রায় 80-র ওপরে বয়স তাদের। এরা 2 ভাই, ছোটো ভাইটা এসেছে ঘড়িবাবুর সঙ্গে আমাদের মন্দিরে। তো এর যে বড়দার স্ত্রী, বড়দার এক মেয়ে, আর এর স্ত্রী, মানে ছোটো ভাই যে এসছে, এই ছোটো ছেলে এবং তার স্ত্রী, আর কেউ বাড়ির মেম্বার নিয়ে। আর পোষ্য একটি কুকুর, যার নাম সম্ভবত বাঘা না এরকম ছিল। আর বাঘার নামটা এমনি ছিল, এটাই ছিল কারণ হচ্ছে তার চেহারা বাঘের মতো ছিল, মানে একদম হৃষ্টপুষ্ট খেয়ে দে। আর সে কিন্তু শুধু যে এদের বাড়ির মধ্যেই থাকতো নয়, সারা পাড়া গ্রাম ঘুরে বেড়াতো, থাকতো এদের বাড়িতে, ঘুরতো বেরোতো, মানে বেঁধে রাখার ওই পোষ্য নয় আর কি, কুকুর নয়, দেশি কুকুর আর কি, দেশীয়
ও সারা পাড়া ঘুরতো, যে যা দিত খেত, কিন্তু এদের বাড়িতে এসেও খাওয়া দাওয়া করতো, থাকতো। আর ঘড়ুইবাবু খুব কুকুর টুকুর পছন্দ করতেন, এনার কাছে বেশি থাকতো, নিচেটাতেই বেশি থাকতো, ওই সাথে জায়গায় ওই থাকতো। আর ঘড়ুইবাবু বিস্কুট টিস্কুট সব দিতেন, খেতে দিতেন, এইসব রুটি টুটি নিয়ে এসে দিতেন, খাতেন। আর ঘড়ুইবাবু হয় নিজে রান্না করে নিতেন, নাহলে বাইরে থেকে খেয়ে আসতেন। উনি একাই থাকতেন ঘড়ুইবাবু এখানে। আর ছুটির সময় বা যখন ছুটি পেতেন ওনার বাড়ি সেখানে চলে যেত। ওনার বাড়ি ছিল হাওড়ায়, মানে ভাড়া বাড়ি আর কি। ওনাদের অরিজিনাল পৈতৃক বাড়ি কোথায় আমি সেটা জানি না। তো হাওড়ায় ওদের ঘড়িবাবুর ওই স্ত্রী, এরকম ছেলে মেয়ে ওসব থাকতেন। আর ওনার যেহেতু ডিউটি ছিল ওখানে, তার ওখানে একটা ঘর, এরকম পরিবেশটা খুব একটা স্যাঁতস্যাঁতে ছিল। আর ওই এমন একটা জায়গা সেখানে যে উনি ভালো কোনো ঘর ভাড়া নিয়ে থাকবেন এমন নয়। আর কোয়ার্টার যেটা ছিল সেই সময়, কোয়ার্টারগুলো কিন্তু ভালো ছিল না ওই ওদের। আর ওই আবগারি দপ্তরটা এখন খুব কমই চলে, বা তাদেরকে খুব অনেকে তাদের সম্বন্ধে লোকজন খুব কমই জানে। এরাও কিন্তু এক ধরনের সমাজের কাজ উপকারও করে কিছু ক্ষেত্রে। দেখা যায় যে কিছু ক্ষেত্রে যখন ওই দেখবে বিষ যে এগুলো হয় দেশীয়ভাবে তৈরি হয়, মানুষজন খেয়ে নেশা করে, সেগুলো থেকে অনেকের মৃত্যু ঘটে, এরা সেই জায়গায় গিয়ে সেগুলোকে নষ্ট করা থেকে শুরু করে এই কাজ উনি করতেন। আর ঘড়িবাবু যথেষ্ট ভদ্র মানুষ ছিলেন, এবং বাবা বলতেন যে উনি এই সবগুলো করতেন, মানে দু নম্বরই কিছু না। আর এই সব জায়গায় কিন্তু স্পষ্ট অন ক্যামেরাই বলছি, এই সব জায়গায় কিন্তু অনেক দু নম্বরই ব্যাপার থাকে, যে কিছু দিয়ে দিল তাহলে ওদের দু নম্বরই ব্যবসাটা চলবে আর কি। তো উনি চেপে যেতেন, দেশীয় যেটা মানে ওয়াইন আর কি। তো উনি কিন্তু সব জায়গায় যেতেন এবং ভাঙচুর করে সেই সব ভাটি বন্ধ করে দিতেন, এরকম করতেন। তো লোকাল থানার যিনি অফিসার ছিল ওনার সঙ্গে ভালো সুসম্পর্ক ছিল ঘড়ইবাবুর। তো ঘটনাটা যেটা হয়, এদের পরিবারে কজন ছিল সেটা বলে দিলাম, বাড়ির মধ্যে কী ছিল বলে দিলাম, বাড়ির লোকেশনটাও বলে দিলাম। এদের পাড়ারই একজন ছেলে, যিনি ভবঘুরে মানে মাথার একটু সমস্যা আছে, একটু নয় অনেকটাই আছে। সে বাড়িতে থাকে না, পাড়ায় ঘুরে বেড়ায়, কেউ খেতে দেয় বা দেয়, নিজের মতো করে ঘুরে বেড়ায় সারা, ওই গ্রামের মধ্যেই ঘুরে, সে আর বাইরে কোথাও যায় না। এই ঘড়িবাবুর কাছে আসে, ঘড়িবাবু ওই কিছু খেতে দিল তাকে, ওই বসে থাকলো চুপ করে, নিজের মতো করে আপন মনে ঘুরে বেড়ায় এরকম করে। এবার যেটা হলো, হঠাৎ করে একদিন সকালবেলা হইচই কাণ্ড। এই ছেলেটা যে ভবঘুরে, বেশি বয়স নয়, 20-22 বছর এরকম বয়স, ওর মৃতদেহ পাওয়া গেছে। আচ্ছা। ঘড়িবাবুর রাত্রে অনেক রাত্রি ওইরকম ওই রেড করে ফিরেছেন, রেড বা এরকম একটা কোনো জায়গায় পেট্রোলিং বা যা হোক কিছু ওনাদের ডিপার্টমেন্টের, আমি তো অতটা বুঝি না বা জানি না। তো উনি রাত করে অনেকটা ফিরেছেন, ফিরে উনি তখন ঘুমোচ্ছিলেন। তো ওনাকে ওই এরা সব ছেলেগুলো এসে ডাকে, বাড়ির মালিকের যে দুটো ছেলে, বড় ছেলে এবং ছোটো ছেলে, ওরা এসে ডাকাডাকি করে, ঘড়িবাবু দাদি বেরোন এরকমভাবে, মারা গেছে। ওই যে ভবঘুরে ছেলেটা, ওর নাম আমি একটা যা হোক XY যেটা একটা কিছু ভেবে নেয়, তো মারা গেছে। এবার মারা গেছে মানে মার্ডার হয়েছে যে একদম ওদের বাড়ির পিছন দিকে, যেখান দিয়ে জল জমে থাকে আর কি, বাথরুম থেকে জলটা বেরিয়ে মাটিতে টেনে নেয়, বা একটু খোঁড়া মতো জায়গাটা রয়েছে, জলটা যার জমে সেখানে আপনি টেনে নেয়, মানে চেম্বারও করা নেই এরকম। তোর পাশে ঠিক মুখ পুরো ওই পাঁকের যে নোংরা পাঁক, যে পাঁকের মধ্যে কেউ যেন মনে হচ্ছে ওকে ঘাড় ধরে ওর মধ্যে টিপে মেরে দিয়েছে। আর সারা শরীর কিন্তু অক্ষত, কোনো জায়গায় ক্ষত নেই, আর পরিষ্কার পুরো, শুধু মুখটা হচ্ছে ওই পাঁকে পরিপূর্ণ হয়ে আছে। তো পুলিশ এলো, তখন ঘড়িবাবু যেহেতু ওই এলাকার যে আবগারি দপ্তরে মানে দায়িত্বে রয়েছেন উনি, তো থানার অফিসার স্বাভাবিকভাবেই ওনার সঙ্গে এসে কথাবার্তা বললেন, এরকম জিজ্ঞাসাবাদ করলেন। উনি বললেন যে না, এরকম তো কিছু শুনতেও পাইনি বা আমরা বুঝতেও পারিনি, আমি অনেক রাতে ফিরেছি, তখন তো কিছু বুঝতেও পারিনি যে এরকম কিছু অ্যাক্টিভিটি হয়েছে বা কিছু। তো ওনারা নিয়ে চলে যায়। আর যাই হোক, ভবঘুরে তার পরিবারে অতটা কেউ ছিল না, অতটাও তদন্ত হলো না। কিছু দূর একটু জিজ্ঞাসাবাদ হয়েছিল, ধামাচাপা পড়ে গেল। এবার সেই সময়, যে সময়ের কথা বলছি, নকশাল সময় বা নকশাল পিরিয়ড বা এই সময়, মানে সেই সময় ক্রাইম হলেও তখন আর থাকতো না আর কি, অত ছিল না আর কি, যে তদন্ত হবে তার, এই যে এত মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা এত কিছু চলে আসবে সামনে, তো ছিল না। তো ওই মৃত্যুটা ধামাচাপা পড়ে যায়। এইবার ঘটনায় টুইস্ট আসা শুরু হয়। যদিও এই ঘটনা ঘড়িবাবু অনেক দিন আগে থেকেই করছিলেন, কিছু অস্বাভাবিক মুভমেন্ট উনি উপলব্ধি করতে পারতেন, আর উনি নিজের মতো করে নিজে থাকতেন, অত কেয়ার করতেন না কাউকে, কিন্তু উনিও কিছু ক্ষেত্রে ওনার কিছু অস্বাভাবিক কিছু ঘটনা উনি পেয়েছিলেন। বা সেটা উনি কাউকে ব্যক্ত করেননি, ব্যক্ত করলেন অনেক পরে, সবাইকে বলেছিলেন অনেক পরে যে আমিও এরকম ঘটনা দেখেছি। এইবার যেটা হয়, এদের বাড়িতে নানা রকমের উপদ্রব শুরু হয়। উপদ্রব মানে সাংঘাতিক উপদ্রব। হঠাৎ করে একদিন এরা ঘুমোচ্ছে,
দুপুরের সময় ঘুমোচ্ছে, বাড়ির 2 ছেলে নেই, বয়স্ক বৃদ্ধা ওনারা আছেন ওনাদের মতো ঘরে, আর এরা এদের মতো ঘরে, এই ছোটো ছেলের ওয়াইফ আর বড় ছেলের ওয়াইফ আর মেয়ে যে যার মতো নিজের মতো জায়গায় রয়েছে। হঠাৎ করে যে কুকুর বাঘা সচরাচর কিন্তু ওদের ওপর দোতলায় ওঠে না, যা থাকে এই নিজের মধ্যেই, মানে নিচেই থাকে, এই ঘড়ুইবাবুর ঘরের সামনে ওখানেই বসে থাকে, ওইখানেই থাকে আর ওর মতো করে থাকে। হঠাৎ করে উঠে গেছে ওপরে সিঁড়িতে, আর যেহেতু সিঁড়িগুলো একটু মানে হাইট আছে, ওর উঠতেও সমস্যা, বাঘার উঠতে সমস্যা হয়। ওর হাইটটা শর্ট বাঘার, কিন্তু চেহারাটা একদম মানে বাঘের মতো বলছিলাম, ম্যাডাম হাট্টাকট্টা চেহারা টাইপের কুকুর, হাইটটা শর্ট, যে বড় হাইট আছে তা নয় কুকুরের, ওর উঠতে সমস্যা হয়। কিন্তু হঠাৎ করে দেখছে বাঘা উপরে উঠে ভয়ানকভাবে চিৎকার করছে, চিৎকার করা যা, আর ওই ওর মেয়েটা বড়, মানে বড়দার যিনি মেয়ে, বড় ছেলের যিনি মেয়ে, উনি বাচ্চা ফট করে বেরিয়ে এসছে ঘর থেকে, বেরিয়েছে, কুকুরটা উঠে এসছে, বাঘা উঠে এসছে, ওকে সঙ্গে সঙ্গে বাঘা অ্যাটাক করে। বাড়ির কুকুর বাড়ির লোককেই অ্যাটাক করছে, অদ্ভুতভাবে চেঁচিয়ে অ্যাটাক করে দেয়, সেরেছে। কামড়ে দেয়, পায়ে কামড়ে দেয়, কামড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছাড়ে না কিছুতেই, আর কামড়ে ধরে বলছে মাথা ঝটকাচ্ছে এরকম করে, একদম কামড়ে দিয়ে মাংস ছিঁড়ে ফেলার মতো, মাংস ছিঁড়ে খাবে এরকম একটা ব্যাপার, মানে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করেছে কুকুরটা। সেও তাকে তো বাড়ি কুকুর কিছু ছুঁড়ে জল টল দিয়ে এরকম সব ছুঁড়ে ছাড়া দিয়ে ঝাউ করে ছাড়িয়ে দিতেই সেকেন্ডের মধ্যে কুকুরটা আবার নর্মাল, আস্তে আস্তে নেমে চলে গেল নিচে। এবারে কান্নাকাটি হয়ে গেছে, তখন তো ফোন টোনের তো সব নেই, কী করে যাবে, সব ছুটে পাড়ার যে ডাক্তার কেউ আছে, যারা কবিরাজ টবিরাজ এরকম আছে, তাদেরকে ডাকতে গেছে ছুটে, এরা গ্রামে মহিলারা গিয়ে তাদের এখানে এসে হইচই পড়ে গেছে যে বাচ্চাকে এরকম কুকুরটা কামড়ে দিয়েছে, পাড়ার পাশে 2-4 জন লোকজনও জড়ো হয়ে গেছে। আর সেই সময় ওই দিনই ঘড়ুইবাবুর দুপুরে ডিউটি শেষ হয়েছে, মানে উনি দুপুরে বাড়ি মানে ফিরছেন ওখানে, দেখছেন বাড়ির সামনে এরকম পুরো একটা মানে লোকজন জড়ো হয়ে আছে, হই করছে বাড়ির নিচে। কী হচ্ছে এখানে? বলছে আর বাঘা কামড়ে দিয়েছে। বলছে বাঘা কামড়ে দিয়েছে মানে কখন? বলছে এই কিছুক্ষণ আগে কামড়েছে এরকম। বলছে বাঘাকে তো আমি ওখান থেকে নিয়ে আসি, বাঘা তো এই এলো আমার সঙ্গে। হ্যাঁ, ঘড়িবাবুর সঙ্গেই বাঘা আসছিল, সেটা এরাও দেখেছে, যারা নিচে দাঁড়িয়ে ছিল তারাও দেখেছে। বলছে তাই তো, বলো ও তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে এই মোড় মাথায় ওই চায়ের দোকানের ওখানে, ও দোকান বন্ধ করছে এখন, আমি আসছে দুপুরের সময়, বলছে দোকান বন্ধ করছে, মানে টিফিন কর্নারে এরকম খাবার দাবারে আছে, বলে ওর সঙ্গে গল্প করছিল, দোকান বন্ধ করছিল, আমার সঙ্গে গল্প করতে, দোকানদার আর কি, ঘড়িবাবুর সঙ্গে গল্প করতে করতে দেরি হয়ে গেছে দোকানদার। বলছে বাঘা তো আমার কাছে অনেক বিস্কুট কিনে দিলাম, ও তো প্রায় 1-1.5 ঘন্টা আগে থেকে আমার কাছে আছে ওখানে। অন্য কুকুর উঠেছিল, এরা বাড়ির লোক বলছে না, 0.5 ঘন্টা 40 মিনিটই হবে, এরকম 0.5 ঘন্টা এরকম হয়েছে কামড়েছে। বলছে এটা তো অসম্ভব, বাবা ওখানে, তাহলে তোমরা ভুল দেখেছো। বলছে না, বাঘাই ওটা। বলছে বাঘা তো কাউকে কোনোদিন কামড়ানো তো দূরের কথা, কাউকে মানে কি বলবো, ডাকেও না খুব একটা, এইভাবে ওর চেহারা যতই হোক খুব একটা ডাকেও না। তো যে কুকুর ডাকে না, বা যে এত প্রভুভক্ত, বাড়ির মধ্যে সবাইকে সমীহ করে থাকে, শান্ত প্রকৃতির, সে এসে দুম করে কামড়ে দিতে পারে না। গরিবাই বলছে আপনাদের ভুল হচ্ছে কোথাও, দেখুন অন্য কুকুর এসে হয়তো কামড়ে দিয়েছে। বলছে ওই রকম কুকুর তো আমাদের পাড়ায় নেই, আর ওটা বাঘাকে আমরা চিনবো না। এরা তো গৌরীবাবুর উপর রেগে যাচ্ছে যে আপনাকে তো বলা হচ্ছে যে এরকম ওই বাঘাই কামড়ে দিয়েছে, আমরা তো দেখেছি, সবাই যা হোক করে মেরে ধরে ছাড়িয়েছি, তাকে গায়ে জল দিয়েছি। বলছে ঘড়ুইবাবুর তো সেটা হচ্ছে না, মানে ওনার সাথেই তো, হ্যাঁ ওনার সঙ্গেই তো রয়েছে, আর ওর সঙ্গে আসতে তো সবাই দেখেও জেনেছে। এবার পাড়ার কেউ একজন বলছে তো তাই তো, এ তো একসঙ্গে এলো, এরা কী করে হতে পারে, তাহলে এদেরই কিছু ভুল। তো এরকম একটা কনফিউশনের মধ্যে সবাই পড়লো। তো সেটা মিটে গেল, এর বাচ্চাটাকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা হলো, যা কিছু ওই সেই সময়কার যে ভ্যাকসিন দেওয়ার সেই সময়কার সব কিছু হলো। এইবার একদিন যেটা প্রথম বাড়ির মর্মান্তিক যে ঘটনা, যেটা ঘটা শুরু হলো এদের বাড়িতে, হঠাৎ করে এদের যে বৃদ্ধা, মানে এই যে বাড়ির যে বয়স্ক মহিলাটা, এই যে ছেলের মা আর কি, উনি ঘরের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে চিৎকার করছে যে বাবু কে আছিস এখানে আয়, কে আছিস এখানে সাহেব। বয়স্ক মানুষের গলার অবস্থা তো জোরে হবে না, সবাই শুনতে পাচ্ছে না, আর সেই বড় বড় দেওয়াল, মোটা দেওয়ালের দরজা ভেজানো থাকলে আওয়াজ পাওয়া খুব মুশকিল, অন্য ঘরে থাকলে আওয়াজ যাওয়া খুব মুশকিল। তো কেউ যেন শুনতে পায়, ছুটে এসে দেখে এই মেরে ফেললো আমাকে, নাতনিটা মেরে ফেললো আমাকে, নাতনিটা মেরে ফেললো আমাকে। এসে দেখছে, দরজাটা খুলে দেখছে ওই মেয়েটা যাকে কুকুরে কামড়েছিল, ওর বিছানার সামনে মানে দাঁড়িয়ে রয়েছে,
আর এখান থেকে বসে বসে চেঁচাচ্ছে। আর এই যে বাবা মানে বয়স্ক যে মানুষটা বৃদ্ধ, উনি স্নান করতে গিয়েছিলেন। এবার সবাই এসছে, মানে বাড়ির দুই বউ, বড় বউ ছোট বউ এসছে, এসে বলছে কী হয়েছে মা, আপনি এরকম করছেন কেন? তো আমার মেয়ে দাঁড়িয়ে আছে এখানে। বলছে ও কেমন করছে দেখ না, আমাকে মারবে বলে কেমন করছে, দাঁত বার করছে, কেমন করছে, কেমন অদ্ভুত এ করছে। বলছে এরা তো দেখছে যে নর্মাল একে মেয়েটাকে। বলছে কয় তো দাঁড়িয়ে রয়েছে। এবার বলছে কী রে বাবু, তুই ঠাকুমাকে এরকম করেছিস বলে ওর মা বাচ্চা ঢাকা দিয়ে, বাচ্চা না কয়েক সেকেন্ডের জন্য যেন উনি নিজের ধাতে এলো। বললো না তো আমি কিছু করিনি, তো আমি নিজের মনে বলতে বলতে বাচ্চাটা বেরিয়ে চলে গেল, নিজের মনে কথা বলো, না তো আমি কিছু করিনি তো। বলছে মা কী হয়েছিল এরকম? বলছে ও অদ্ভুত রকমের এরকম কেমন করছিল, একটা দাঁত বার করছিল, কেমন দেখাচ্ছিল, ওরম করছে কেন? কুকুরে কামড়ানোর পরেই ওরকমটা হলো। এর কিছুদিন যাবার পর এরকম কিন্তু অদ্ভুতভাবে কেউ হয়তো ওরা বসে আছে বা কেউ রান্না করছে, এরা দুজনে রান্না করছে, কেউ একদিন পেছন দিক থেকে সরে গেল, ঠিক আছে, এরকম অদ্ভুত মুভমেন্ট হচ্ছিল। কেউ কিন্তু দেখতে পাচ্ছিল না কাউকে, স্পট কিছু করতে পারছিল বা মনে হচ্ছিল তাদের যে কিছু একটা আছে, বা একটা শ্যাডো সরে গেল, বা একটা মনে হচ্ছে আমি রান্না করছি যে পিছন দিক থেকে কেউ দেখছে, এরকম এই বউগুলো মানে বড় বউ ছোটো বউ এরা করছে। আর এই ঘড়ুইবাবুর যেটা এ করতো, ঘড়ুইবাবু যখন বিছানায় এসে শুতো, ঘড়ুইবাবু বেশিরভাগ দিনই বুঝতে পারতো ওনার পায়ের গোড়ায় কেউ একজন বসে আছে, পায়ের গোড়ায় কেউ একজন বসে আছে। এবং ঘড়ুইবাবু অতটাও লক্ষ্য করতে পারতেন কি পারতেন না সেটা পরের কথা, কারণ হচ্ছে ওনার যে দাদুর জিনিস, মানে দাদুর তো শিষ্য, দাদু বেশ কিছু জিনিস তো শিখিয়েছেন, তার দ্বারা নিজেরকে বাঁচানোর বা নিজেরকে যে আত্মরক্ষা করার যে ব্যাপার, সেটা হয়তো ওনার কাছে ছিল, ঠিক আছে। তাই ওনার হয়তো কিছু অতটা উনি ভয় পেতেন না, কিন্তু মুভমেন্ট স্পট করতে পারতেন, দেখতে পারতেন, এবং উনি বুঝতে পারতেন যে পায়ের গোড়ায় কেউ একজন বসে আছে। বেশিরভাগ দিনই রাত্রিটা উনি বুঝতে পারতেন। আর উনি একটু ডাকাবুকো মানুষের সাহসী ছিলেন, একটা অত বড় তান্ত্রিকের উনি শিষ্য, ওনার স্বাভাবিকভাবে একটা সাহস তো থাকে, একটা মনের জোরও অনেকটা থাকে। তো উনিও বাড়ির মধ্যে সবাই আস্তে আস্তে কী হলো, সবাই এরকম স্পট করছে, কেউ বাথরুমে স্নান করছে, ওই নিচের যে বাথরুমগুলো সবাই স্নান করছে, কেউ মনে হচ্ছে একটা হাওয়া হঠাৎ করে বাথরুমের মধ্যে হাওয়া দিতে শুরু করলো, ফ্যান চালালে যেরকম হয় সেরকম একটা হাওয়া চলতে শুরু করলো, এরকম কিন্তু হওয়া হলো। এবার প্রথম যে মর্মান্তিক, যেটা তখন থেকে বলছি এদের বাড়ির যে মর্মান্তিক ঘটনা, এগুলো যে বলছে এগুলো তো সাধারণ ব্যাপার, এগুলো তো কিছুই নয়। এইবার তো শুরু হলো আসল ঘটনা। হঠাৎ করে একদিন রাত্রিবেলা বয়স্ক মানুষটা, যিনি বৃদ্ধ আর কি, ওই মানে বাবা আর কি, উনি চিৎকার করছেন, দরজা খুলে, বৌমা, বাবু, ছোট, এরকম আয়, তোর মা কেমন করছে দেখবি আয়। তো সবাই ছুটে আসে, শরীর খারাপ, বয়স্ক মানুষ, রাত্রে শরীর খারাপ, রাত বেরোতে শরীর খারাপ হতেই পারে। তখন ওনারা এসে দেখেন যে ওনার এই জায়গাটা, গলার এই জায়গাটা রক্ত, চাপ চাপ রক্ত হয়ে আছে, মানে অনেকক্ষণ আগে রক্ত বেরোলে যেরকম হয় জমাট বেঁধে যায় একটা, ঠিক সেই টাইপের রক্ত ওনার গলার কাছে হয়ে আছে। কী মায়ের গলায় কী হয়েছে এরকম রক্ত? সবাই তো অবাক হয়ে গেছে রাত্রিবেলা যে রক্ত এরকম, ঘড়িবাবু উঠে এসছেন ওপরে, কী খবর, ওই রক্ত ফক্ত মুছিয়ে ফুছিয়ে দেখা যে কেটে গুছে গেছে বা কিছু পড়ে গেছে কিনা, বা জানালা দিয়ে আরও সেই সেই এ কী বলে ওটা, সারসি না কী বলে, ওই পুরোনো আমলে দেখবে জানালার বাইরে ওই একটা লাঠির মতো করে তোলা থাকে, দিয়ে ফাঁক দিয়ে দেখা যায় জানালার এ দিয়ে, বলছে ওখান দিয়ে হয়তো বড় বড় আর বড় বড় তো দরজা, মানে দরজার মতো জানলা যেটাকে বলা যায়, দেখবে পুরোনো আমলের বাড়িগুলো জানালাগুলো দেখবে একদম ফ্লোর নিচে থেকে জানালাগুলো হাইট হয়, হয়তো কোনো কিছু ঢুকে গিয়ে কিছু অ্যাটাক করে দিয়েছে কিনা। বাবা বলছে না, হয়তো ঘুমোচ্ছিল, হঠাৎ করে দেখছি কেমন মানে ছেড়ে দাও আমার, ছেড়ে দাও, এরকম করতে 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 দেখি এরকম রক্তারক্তি হয়ে আছে। তো গলা টলা মুছিয়ে দেখছে যে কোনো কোনো স্পটই নেই, কিচ্ছু নেই, অথচ রক্ত গলায় লেগে আছে, মনে হচ্ছে অন্য কারুর রক্ত ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এই যে পাড়ায় যে একজন ডাক্তার আছে, যে ট্রিটমেন্ট করেন আর কি, ওনাকে ডেকে নিয়ে আসলে রাত্রিবেলা ঘুম থেকে তুলে ডেকে নিয়ে এসে উনি দেখলেন যে এনার প্রেশার অত্যন্ত পরিমাণে মানে লো হয়ে গেছে, প্রেশার একদম লো হয়ে গেছে, এবং উনার অবস্থা খুব খারাপ। এনাকে বলছে আপনারা চেষ্টা করুন হসপিটালে ভর্তি করা। তো অত রাত্রে কি নিয়েই বাবা যাবে কী করে? তো পাড়ার একজনের ওই ছিল ভ্যান,
ঠিক আছে, টানা ভ্যান, সেই তাকে তুলে নিয়ে এসে একে নিয়ে যাওয়া হয় ওখানেতে। এবার এই যে এ বলছে, ঘড়িবাবু বলছে তাহলে কি আমি আমাদের যে এটা জিপ গাড়িটা নিয়ে আসবো? এবার জিপ গাড়ি আনতে গেলে সেই ড্রাইভারকে তুলতে হবে, একে যেতে হবে ওর যেখানে আবগারি থানা, যেটা আর কি আবগারি দপ্তর, যেটা এখান থেকে বেশ কিছুটা দূরে, ওকে এখন ওই সাইকেল নিয়ে যেতে হবে, তারপর ওই ড্রাইভারকে তুলতে হবে, নিয়ে আসতে হবে, অনেক দেরি। তাছাড়া বাড়ির পাশে এখানে ভ্যান রয়েছে, চলো তুলে ইমিডিয়েট ওকে নিয়ে। ডাক্তারও বললো হ্যাঁ ওনার ভ্যানে করে নিয়ে চলে যাও, টানা যে প্যাডেল ভ্যান যেটা। তো উনিও ভ্যানে করে চাপিয়ে নিয়ে চলে গেলেন, হসপিটালে ভর্তি করা হলো। বৃদ্ধা 2-3 দিনের বেশি আর বাঁচলেন না, বাঁচলো না। না মারা গেলেন। কীভাবে মারা গেলেন, কী হয়েছিল মারা গেলেন, এটা পুরোটাই অধারা। ডাক্তার বললো নর্মাল বয়সজনিত কারণে প্রেশার লো হয়ে গেছে বা এরকম যা হোক কিছু প্রবলেমের জন্য মারা গেছে। বাড়িতে একটা যা হোক মারা গেলে তো একটা থমথমে পরিবেশ। এর মধ্যে যেটা হয় যে বাঘা কিন্তু মাঝে মধ্যে হলেই ওপরে উঠে আসতো আর এসে ওই মেয়েটাকে দেখলেই চেল্লামিল্লি করতো। অথচ ওকে কিন্তু বেশ কিছু মাস আগে পর্যন্ত ওকে পছন্দ করতো এবং ও আদর করতো। নিচে যখন নামতো ওই বাচ্চা মেয়েটা ওকে আদর করতো, বাঘা ওর কাছে ল্যাজ নাড়তো, সব করতো। তাকে হঠাৎ করে এত তার মানে বিষদৃষ্টি হওয়ার কারণটা কি? সবাই অবাক হয়ে যেতে থাকলো যে এরকম অদ্ভুত রকমের। এইবার যেটা হলো সেটা হচ্ছে একদিন ঘড়ুইবাবু শুয়ে রয়েছেন, ঘড়িবাবু নিচে মানে ওরা শুয়ে রয়েছেন, হঠাৎ করে উনি মনে হয় ওনার বিছানাটা কাঁপছে, ঠিক ভূমিকম্প হলে যেমন হয় ঠিক সেরকম মনে হচ্ছে ওনার বিছানাটা কাঁপছে। উনারা উঠে পড়েন, উঠে পড়ে দেখছেন যে সামনে একটা অন্ধকারের মধ্যে যদি কেউ বসে থাকে, ধরো তুমি বসে আছো, তোমার ওপর কোনো লাইট নেই, অথচ তোমার একটা শ্যাডো, আমি বুঝতে পারছি যে তুমি বসে আছো। ঘড়িবাবু উঠে বসেছিলাম বিছনায়, ঠিক এরকম ডিস্টেন্স, তোমার আমার যতটা ডিস্টেন্স, একজন কেউ বসে আছে। এবার ওনার কাছে, ওনার দিকে তাকিয়ে এরকম জোরহাত করে মানে কিছু একটা রিকোয়েস্ট করতে চাইছেন, যেন কেউ রিকোয়েস্ট করলে যেরকম জোরহাত করে থাকার মতো করে। তখন উনি ওনার যা করার উনি সেই জপ করতে শুরু করে দিয়েছেন। বাবা আমাকে বললেন যে উনি পাদুকা মন্ত্র বলে একটা বিশেষ মন্ত্র আছে গুরুদেবের, সেই পাদুকা মন্ত্র উনি জপ করতে শুরু করেছিলেন মাথায় হাত দিয়ে। তারপরেই উনি ভ্যানিসের মধ্যে মানে কয়েক সেকেন্ডের মধ্যে ভ্যানিস। এটা কিন্তু আছে, এটা আছে অনেক ক্ষেত্রে হয়েছে। কিছু সময় বাবা এর মাঝখানে ইন্টারাপ্ট করে বলি ঘটনাটা, এই পাদুকা মন্ত্রের ব্যাপারটা, এর কি ক্ষমতাটা বলি। এই পাদুকা মন্ত্রের এমনই ক্ষমতা, মানে তুমি যদি এই মন্ত্রের অধিকার হও, তোমার গুরু যদি সেই মন্ত্রের অধিকার তোমায় দিয়ে দেন বা ওই মন্ত্র তোমাকে প্রদান করেন, তো এমন কোনো পরিবেশ যেখানেতে তোমাকে এই নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাটাক করতে পারে বা ভয়ঙ্কর রকমের পরিবেশের মধ্যে রয়েছো, বা শুধু এই ভৌতিকের জন্য বলছি না, মানে তুমি প্রচণ্ড পরিমাণে নেগেটিভ জায়গার মধ্যে রয়েছো, ধরো যেখানে থেকে তোমাকে বেঁচে ফিরে আসতে হবে বা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছ বা কোনো বিপদে পড়ছো, এরকম জায়গায় যদি তুমি ওই মন্ত্র জপ করতে পারো, একটা পদ্ধতি আছে মাথায়, তৎক্ষণাতের মধ্যে কিন্তু তুমি সেই জায়গা থেকে বিপদ থেকে মুক্তি হয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে এই মন্ত্র। আচ্ছা, যিনি দিচ্ছেন সেই গুরু, তার সাধনালব্ধ সেই ব্যাপারটাও থাকতে হবে, তার ক্ষমতা থাকতে হবে, এবং তার যে পাচ্ছে তাকেও সেই মন্ত্রের প্রতি সেই জায়গাটা থাকতে হবে। এটার একটা বিস্তারিত, শুধু মন্ত্র বই পড়লেই তো হয় না। আমি তো বারবার সব জায়গায় বলি যে মন্ত্র শুধু বই পড়ে আমি পাঠ করলাম তা নয়, তার পুরস্চরণ আছে, তাকে জাগানোর পর পাঠ করলে তার ফলাফলটা হয়। তো এরকমই তো পাদুকা মন্ত্রের ক্ষমতা এরকমই, তো উনি সেটা সেই সময় জপ করেন। ঠিক আছে, এইবার পর মুহূর্তে এটা পুরো কেটে যায়। তো পরের দিন সকাল হয়ে যায়, উনি আর কাউকে এই ঘটনা বলেননি। এবার ওনার অফিসে গিয়ে তখন বলে, জানিস এরকম ওই প্রথমে মারা গেল, তারপরে এই বাড়িতে জেঠিমা মারা গেলেন, যে বাড়িতে ভাড়া থাকে ওই জেঠিমাটাও মারা গেলেন, আর কুকুরটা অদ্ভুত রকমের আচরণ করছে, আর আমার কাছে আসছে খালি সব সময়, বলছে রাত্রিবেলায় যেন ওকে দরজাটা খুলে দিল, ও যেন আমার ঘরের মধ্যে ঢুকেই শুতে চাইছে বাঘা, কেন আমার ঘরের মধ্যে ঢুকে যেন ওকে শুতে দিলি, বরঞ্চ ওরা সব থেকে ভালো হয়। সে দরজায় নোখ দিয়ে এভাবে আজরাচ্ছে, মানে দরজাটা খোলো রাত্রিবেলা হঠাৎ করে, আর বেশিরভাগ দিনের ঘুম ভাঙিয়ে দিচ্ছে ঘড়িবাবু, এরকম ঘটনা ঘটছে। তো এবারে বয়স্ক বৃদ্ধ যিনি, তো উনি তো একাই শুতে শুরু করেন, ওনারও স্ত্রী এই বয়সে মারা গেলেন, ওনারও মন একটা খুব একটা ভালো নয়, ওনার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। তো এমন সময় এমন দিন চলছে, বাড়িতে খাওয়া দাওয়ার খুব একটা নেই, মেয়েটাকে এরকম কুকুরটা দেখলে এরকম করছে, একটা অদ্ভুত রকমের পরিবেশ এই বাড়ির মধ্যে হয়ে রয়েছে। এবার আস্তে আস্তে কী হলো, কয়েকদিনের মধ্যেই যে বড় বউ, মানে এই মেয়েটার যে মা, ঠিক আছে, এই বড় ছেলে কোনো একটা কাজে বা কোনো একটা কিছু সূত্রে কোথাও একটা গিয়েছিলেন,
একদিন দুদিনের জন্য কোনো একটা কারোর বাড়িতে বা যা হোক একটা কোনো কাজে গিয়েছিলেন, একা ঘরের মধ্যে মেয়েটা আর এর মা দুজনে শুয়ে আছেন। পরদিন সকালবেলা মেয়েটা, যেদিন রাত্রিরে শুয়েছেন, মেয়েটা দরজা খুলে বেরিয়ে ওর কাকাকে এবং কাকিমাকে, আমার ছোটো কাকা এবং কাকিমাকে গিয়ে ডাকছে, কাকা 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 এরম বেরিয়ে এসো, কাকু যাই যে বলি ডাক্তারকে যে সম্বোধন করে বেরিয়েছি। বলে কী হলো, এত সকালবেলা ডাকছিস ভোরবেলা? বলছি আমাদের ঘরে এসো, আমাদের ঘরে এসো, মা উঠছে না। মা উঠছে না, সবাই ঘুরে দেখছে যে ওর মা ডেড, শক্ত হয়ে গেছে, হাত পা কাঠ হয়ে গেছে, কোনো বডিতে কোনো চিহ্নই নেই, যে কাউ মারা গেলে কিছু আঘাতের চিহ্ন কিচ্ছু নেই। আর বয়স হয়েছে সেটাও না। না বয়স তো বেশি বয়সও সেটাও হয়েছে তাও নয়। তো মাথায় হাত দেওয়ার মতো অবস্থা, এদের মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। মানে সকালবেলা আমি বুঝতে পারছো, মানে কিছুদিন আগে তার মা মারা গেছে, তার কিছুদিন আগে এই সামনে একজন ভবঘুরে পড়ে মারা গেছে, কুকুরটা এরম করছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছে যে তার বড় বৌদি এরমভাবে মরে পড়ে আছে। তোর দাদাকে খবর দেওয়া হলো, দাদাও এলো। মানে অদ্ভুত, মানে কি আমার বলছি, আমার এখানে কেমন লাগছে। আর এই যে পুরো ঘটনাটা ঘটছে সবটাই কিন্তু এই 1 মাস 1.5 মাসের মধ্যেই, মানে এই কয়েকদিনের মধ্যে, তো কয়েক 4-5 দিন, মানে ধরো আমি টোটাল যদি পুরোটা কভার করি তাহলে এই 1 মাসের মধ্যেই যা হলো। মানে 1 মাসের মধ্যে 2 জন মারাও গেল। হ্যাঁ, 2 জন কোথায়, 3 জন। 3 জন বাড়ির সামনে ওই ভবঘুরে মারা গেল, 2 নম্বর হচ্ছে ওনার মা মারা গেলেন, 3 নম্বর হচ্ছে বড় বৌদি মারা গেলেন। এবার এরা কি করলো, তখন এর বাড়িতে কিন্তু এই পুজো পাঠ যেটা, সেটা কিন্তু ওই বয়স্ক বৃদ্ধ মানুষটাই করতেন, বাবা করতেন, ওনার যে বাড়ি তো উনিই করতেন। তো উনি হঠাৎ করে একদিন মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে আর বেরোচ্ছেন না মন্দির থেকে, ভেতর থেকে। অনেকক্ষণ হয়ে গেছে। এবার ছোটো বউটা বলছে যে বাবা তো অনেকক্ষণ আগে ঢুকেছেন, আর কোনো বেরোচ্ছেন না। তারপর কিছুক্ষণ পর উনি বেরোলেন, বেরিয়ে ওনার মুখে একটাই কথা ছিল যে সব শেষ হয়ে যাবে, আর কিচ্ছু করার নেই, সব শেষ হয়ে যাবে, কেউ রাখতে পারবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, ঠিক এরকমই কথা, সব শেষ হয়ে যাবে। কী শেষ হয়ে যাবে, কী শেষ হবে, বলো কী শেষ হয়ে যাবে? বলছে মেরে দেবে, আমাদেরকে সবাইকে মেরে দেবে। সবাই তুই কথাটা শুনে অবাক, যে মেরে দেবে, সবাইকে মেরে দেবে, মানে কে মেরে দেবে? এবার উনি ওনার ঘরে চলে যান, কাউকে কিছু বলছেন না। তখন এই ঘড়ুইবাবুর সঙ্গে এই ছোটো ছেলে আলোচনা করে যে কী করা যায় বলো তো দাদা, এরকম পরিস্থিতির মধ্যে চলছি, এরকম হঠাৎ করে আমার বউ বলছে যে এরকম কাউকে দেখতে পাচ্ছে, কেউ এসে দাঁড়িয়ে আছে বা কেউ সামনে চলে আসছে, রান্না করছে স্পটে, বৌদিকে দেখতে পাচ্ছে নানা রকম সময়। বলছে বৌদিকে দেখতে পাচ্ছে? বলছে হ্যাঁ, আরে 2 দিন আগে, মানে মারা যাওয়ার 2-4 দিনের মধ্যেই। বলছে মানে তুমি বুঝতে পারছো 1 মাসের মধ্যে হওয়া, মানে যে ওদের যে মানে যে শ্রাদ্ধ শান্তির যে ক্রিয়া, সেইটা হওয়াতে পর্যন্ত হচ্ছে না। ওর যে মা মারা গেলেন, তার যে শ্রাদ্ধ শান্তির যে ক্রিয়া, সেইটা যে হবে যে ডেটের সময়, ঠিক সেই সময়তে আর একজন মারা গেলেন। এর মায়েরও কিন্তু শ্রাদ্ধ শান্তি হয়নি, মানে কমপ্লিট হওয়ার আগে হয়ে যাচ্ছে। যেটুকু হওয়ার একটা ওই নিয়ম মাফিক মেনে, ওই কাঁচা গলায় যেটাকে নেওয়ার সেটাকে চেঞ্জ করে যেটা করার করছে, কিন্তু যে অরিজিনাল যে ক্রিয়া করতে হবে কিছু, যে পুরো ব্যাপারটাকে করার জন্য ঘাড়ের ওপর ঘাড়ে তো একজনের হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে ওরা পড়েছে। কি ঘড়িবাবুর সঙ্গে ছোটো ছেলে আলোচনা করছে যে কী করা যায়। বলছে বৌদিকে দেখতে পেয়েছে, মানে বৌদিকে, এটা কী বলছো? বলছে আরে সেদিনে আমার বউ রান্না করছে, বলছে হঠাৎ করে দেখছে বৌদি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। বলছে তুমি দেখেছে সত্যি সত্যি? বলছে হ্যাঁ, বৌদি শুধু দেখেছেন, ওরা এই আঁচলটা সেই সিঁড়ি দিয়ে যেমন বুলিয়ে নামার সময়, বৌদি মানে বড় বউ যে মারা গেল, বলে ওর ওই আঁচলটা যে মানে টেনে 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 যাচ্ছে সামনের দিকে, মানে মনে হচ্ছে যে সে নেমেই যাচ্ছে, আঁচলটা আমার বউ দেখেছে। ভুল দেখেনি তো, এত কিছু হচ্ছে ভুল? বলছে না, এর আগেও অনেকে হয়েছে, আমি দেখেছি। সেটা হচ্ছে আমার মাকে বাথরুমের মধ্যে, নিচের ঘরে। এবার ঘড়িবাবু তো চমকে গেছে, আর বাথরুমের সামনেই ঘড়িবাবুর ঘর। বলছে আমি একদিন বাথরুমে দরজা খুলে ঢুকেছি, ছোটো ছেলেটা বলছে, দেখি মা ভেতরে, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে খুলে দেখছে কেউ নেই, মানে এক ঝলক দেখেছিল। এবার দেখো এইগুলো হতে পারে কিছু ক্ষেত্রে, যে তার কথা হয়তো ভাবছিল বা মনে হচ্ছিল, এটা হতে পারে। তো বাড়ির মধ্যে এরকম একটা পরিবেশ হলে বা একটা অদ্ভুত রকমের ঘটনা ঘটলে ব্রেন অটোমেটিক্যালি কিন্তু একটা মনে হয় ভূত দেখতে পাচ্ছি বা এরকম হতে পারে। এটা আমাদেরকে সাইকোলজি এটা বলে। কারণ হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত কেসগুলো যখন এখন দেখি, এই যে ভূতে ধরেছে বা পজেসড হয়েছে, 90% কিন্তু তাদের মানসিক সমস্যা।
10% কিছু আছে ভালো ঘটনা, কারণ হচ্ছে না এত ভূত নেই যে সবাইকে সবসময় ধরে বসে থাকবে। ও তখন বলে যে এরকম এটাও কিছু এরকম নয় তো যে হয়তো এরকম এর জন্য হ্যালুসিনেশন হচ্ছে বা তার চিন্তা ভাবনার মধ্যে হয়েছে বলে সেটা তুমি দেখতে পেয়েছো। বলছে না, আমি মানে সব জ্ঞানে ছিলাম, যেটাকে বলা যায় আমি দেখেছি সব জ্ঞানে, আমার মাকেই দেখেছি আমি, ভুল হতে পারে না। আর আমার বাবা তো সেদিনের পর থেকে ক্রমাগত বলেই যাচ্ছে সবাইকে মেরে দেবে, সবাইকে শেষ করে দেবে, এ বাঁচতে দেবে না আমাদের কাউকে। তখন এই ঘড়িবাবু বলেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার গুরুদেব এখনও আছেন, গুরুদেবের ছেলেও আছেন, তুমি চলো একবার যাই ওনার কাছে। তাহলে ঠিক আছে চলো, এরা তো বাঁচার জন্য চলো। এবার এর মধ্যে আবার একটা ঘটনা ঘটে বসে আছে। এর মধ্যে যেটা হয়েছে, এই যে ছোট বউ, এই ছোট বউয়ের বাবার বাড়ির লোক খবর পেয়েছে। এই ছোট বউয়ের বাবার বাড়ির খবর পেয়ে এই যে বাবা, ছোট বউয়ের যে বাবা, সে আবার একটু ওঝা গুণিন টাইপের। আচ্ছা, ঠিক আছে, সে মধ্যিখানে একদিন এসে ওই মন্দির, ওই যে যেখানে পুজো হয় কৃষ্ণ পুজো, সেখানে বসে নাকি কিছু একটু করে গেছে আর কি। যা হোক কী করেছে জানি না, সে কিছু একটা করে গেছে, কায়দা করে গেছে। হ্যাঁ যা হোক একটা কায়দা করে গেছে তার মতো করে, সে যেটা জানে বা তার মেয়ে স্বাভাবিকভাবে একটা তার বাবা মেয়ে রয়েছে, প্রোটেকশন যাতে তার আর কোনো ক্ষতি না হয় বা এরকম করে গেছে। তো এইটা করে যাওয়ার পর থেকে বলছে আরও বেশি করে সবাইকে দেখা যাচ্ছে। এবং ওই যে বাবা, ছোট ভাইয়ের বাবাও নাকি অসুস্থ হয়ে পড়েছে। এবার এই যে বাচ্চা মেয়ে একটা বাড়ির মধ্যে রয়েছে, তার মা মারা গেছে, আর মা না থাকলে বাড়িতে কারুর তার যে কি দুর্গতি হয় সেটা যাদের মানে এরকম হয়েছে ছোট অবস্থায় তারাই জানে, তারা কি স্ট্রাগল করে বড় হতে হয়। কারণ তার বাবাকে তো কর্মসূত্রে বেরিয়ে যেতে হবে, সে বাড়িতে একা, তার কাকা কাকিমা রয়েছে, কাকাও বেরিয়ে চলে যায়, কাকিমা কি আর সেইভাবে, আমি বলছি না যে সবাই দেখে না, অনেকে আছেন যারা এরকমকে দেখেন বা নিজের মতো সন্তানের মতো আগলে রাখেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে অতটাও কিন্তু যত্নে তারা মানুষ হয় না, কষ্টের মধ্যেই মানুষ হতে হয়। মা না থাকার একটা আলাদাই রয়েছে। তো ওই মেয়েটা সেইভাবেই হচ্ছে। মেয়েটা কিছুদিন পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, বলছে রক্ত শূন্যতা, শরীরে রক্ত নেই মেয়েটার। ডাক্তারের কাছে দেখিয়েছে, বলছে মেয়েটার শরীরে রক্ত নেই, ভুল বকছে, এরকম হচ্ছে। ট্রিটমেন্টকে নানান রকমের যে ভেষজ যা খাওয়া দাওয়ার মধ্যে যাতে রক্ত শরীরের মধ্যে বাড়ে তাতে খাওয়াচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, রক্ত দিতে পর্যন্ত হয়েছে, ওর এমন পরিস্থিতি হচ্ছে এত শরীরের মধ্যে রক্ত নেই। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে এই যে পুরো ব্যাপারটা বললাম, এইটাই ওরা ওই ঘড়িবাবু আর ওই ছেলেটি, ছোট ছেলেটি মন্দিরে ওই বাবা পুজো করছিলেন এবং দাদু বসেছিলেন, তখন এসেই পুরোটা বলেন যে এই এখন আমাদের বাড়ির পরিস্থিতি, কি করা যাবে এখন, এবার আপনি বলুন। দাদু চুপ করে রইলেন কিছুক্ষণ, বাবা পাশে বসে রয়েছেন। এখন যেমন মানে আমি এগুলো যখন বাবার কাছ থেকে শুনি তখন আমি এগুলোকে রিলেট করতে পারি যে এখন যেমন কোনো কেস এলে বাবার কাছে এসে বলে, আমি যেমন বসে শুনি, কারণ বাবা সেই সময় দাদুর কাছ থেকে শুনে। এটা একটা সত্যি আলাদা ভালো লাগা আছে এটা যখন শুনি, যে দাদুর কথা যখন শুনি, কেননা ওই ব্যক্তিটাকে দেখার সৌভাগ্য তো আমার হয়নি। আমার জীবনের সব থেকে বড় মানে কি বলবো, মানে আফসোস যদি বলো, সেটা হচ্ছে আমি আমার দাদুকে কোনোদিন, দাদুরকে প্রণাম করতে পারলাম না বা দাদুকে দেখতে পেলাম না দাদুকে সামনে থেকে। এটা আমার জীবনের সব থেকে বড় আফসোস। তো আমি এটা খুব মনে হয়। তো বাবা বলছেন, দাদু তখন চুপ করে গেলেন কিছুক্ষণের জন্য, চুপ করে গিয়ে ঘড়িবাবুকে বললেন যে তোকে যা যা দিয়েছিলাম তুই সেগুলো করছিস? বলছি তোকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি আজকে, সেইটা করবি, পুরো বাড়িতে এই জায়গা বাড়ির মধ্যে পুরো এই ব্যাপারটা করবি। তো দাদু ওনাকে একটা বিশেষ ক্রিয়া মন্ত্র ওনাকে দেন এবং জল নিয়ে, গঙ্গা জলের এই কমণ্ডল নিয়ে আর গোবর দিয়ে একটা ধূপ বানিয়ে, মানে গোবরটাকে ধূপের মতো করে পাকিয়ে, ওটাতে আরও অনেক কিছু মিশ্রণ আছে দাদু বলেছিলেন, তার সঙ্গে একটি বিশেষ ভেষজ গাছের ডাল আছে, সেটাকে ওর সঙ্গে মানে একসঙ্গে বেঁধে ওটাকে জ্বালিয়ে ও একটু ধোঁয়া মতো হবে, সেটাকে এক হাতে নিয়ে আর এক হাতে গঙ্গা জলের কমণ্ডল নিয়ে জল ছেটাতে ওই পুরো বাড়ির মধ্যে ক্রিয়াটি করতে বলে, ওই মন্ত্র জপ করতে করতে বা মন্ত্র পাঠ করতে। এবার ঘড়িবাবু কিছুটা ভয় পেয়ে যায় যে বাবা আমি করব, কিছু হবে না তো? এই কথা বলা আর দাদুর রেগে যাওয়া একদম কয়েক সেকেন্ড, মিলি সেকেন্ডের ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এটা হয়েছে। বাবা বলছে দাদু তো মানে ভয়ঙ্করভাবে রেগে গেছে, রেগে কি গালাগালি। দাদু তো মানে প্রথমে ভালো কথা বলবে, তুমি বাবা বাছা এসো বলে বলবে, যদি একটার কথা বেশি দুবার বকিয়েছো বা যদি কেউ উল্টো পাল্টা দাদুর সামনে কথা বলতো তাহলে তো তার বাবা মা উদ্ধার করে দিত গালাগালি দিয়ে, এরকম।
তো তাকে তো ওই গালাগালি দিয়ে তাড়িয়ে দিল ওখান থেকে, তো কুলাঙ্গার, তোকে আমি শিষ্য থেকে ত্যাগ করছি, অমুক করছি তমুক করছি, তুই চলে যা এখান থেকে, ভাগ। বাবাকে বলছে একে সরা এখান থেকে, একে আসতে বলবি না কোনো দিন আমার কাছে, এই এক কলঙ্ক, আমার শিষ্য হতে পারে না অমুক তমুক। বাবা তখন দাদুকে শান্ত করে বুঝিয়ে, এবার এও তো পায়ে ধরে গেছে, বলছে বাবা আমার ভুল হয়ে গেছে, আমার পড়াটা আমি একটু বুঝতেই পারছি না, এরকম পরিস্থিতির মধ্যে আছি। আবার কয়েক সময় শিশুর মতো সরল হয়ে গেল দাদু, বলছে ওর মাথায় হাত বুলিয়ে বলছে আমি তো আছি, তুই যা না, বলে ওই ঘড়ুইবাবু ওখানে বাড়ির মধ্যে গিয়ে ওই পুরো বাড়ি যা যাভাবে দাদু বলেছিলেন ওই পুরো করলেন বাড়ির মধ্যে। তো ঘড়ুইবাবু বলছেন যে বাবা বলছেন যে ঘড়ুইবাবু পরবর্তীকালে বলেছেন যে ওই ক্রিয়াটা করার পর বলছে তুমি একটা বদ্ধ জায়গার মধ্যে তোমার নাক কান বন্ধ করে দিলে যেমন হয়, তারপর দুম করে যদি একটা খোলা জায়গার মধ্যে চলে আসো, একটা মানে একটা বদ্ধ, আমার গরম হচ্ছে, সেখানে ফ্যান বা এসি চালিয়ে দেওয়ার পর একটা যেমন স্বস্তি হয়, বলছে ওই বাড়ির মধ্যে থাকা সমস্ত ব্যক্তি ওই দিনের পর থেকে ওরকমই ফিল করতে শুরু করলো, একটা পজিটিভিটি বাড়ির মধ্যে ফিরে এলো। কিন্তু এই পজিটিভিটিটার মেয়াদ খুব বেশি হলে 3 দিন কি 4 দিন এরকম ছিল, মানে মোট কথা 1 সপ্তাহের মতো ছিল আর কি। এইবারে যে ঘটনাটা ঘটলো, তারপর ঘড়িবাবু রাত্রিবেলা একদিন, ওনার বেশ কিছু রাত্রি হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, ঘড়িবাবু ফিরছেন ওনার ডিউটি শেষ করে। এবার উনি সাইকেল নিয়ে আসছেন, বলছে মনে হচ্ছে আমি সাইকেল প্যাডেল করছি, সাইকেলে কেউ টেনে হচ্ছে পিছন দিক থেকে, মানে মানে পিছনের যে সাইকেলের যে বসার জায়গাটা কেরিয়ে ওর মধ্যে যেন কেউ বসে রয়েছে, মানে সাইকেলটা ভারী হয়ে গেছে, মোট কথা যেতে পারছি না। আমি বললাম আমি দেখলাম, আর সাইকেলের মধ্যেই দেখবে ওদের হেডলাইট সেই সময়কার আগেকার এরকম লাইটের মতো সাইকেলের সামনেটাতে লাগানো থাকতো, আর ও তার থাকতো পিছন দিকে, ওটা ঘর্ষণের মাধ্যমে বা এরকম এতে ছিল, জ্বলতো। আর ওনার কাছে এরকম বড়ো সাইজের টর্চও থাকতো। তো টর্চটা মেরে দেখলাম সাইকেলের চাকাতে লিক হয়ে গেছে কিনা, দাঁড়িয়ে পাটা ঠেকিয়ে, সাইকেলের চাকায় তো হাওয়া যথেষ্ট রয়েছে। উনি আবার এগোচ্ছেন, কিছুতেই যেতে পারছেন না। এবার ওদের বাড়ি যাওয়ার মানে আগে বাঁ সাইডে একটা পুকুর আছে, পুকুরটা বেশ বড়, এবং সেটা পুরোটাই পানায় ভর্তি, কচুরি পানায় ভর্তি, পুরো একদম বন জঙ্গল আগাছা কচুরি পানায় ভর্তি। এবার ওই পুকুরটার কাছে উনি এলেন, পুকুরটা ক্রস করলেই এদের বাড়ির চৌহদ্দিটা পড়ে যাবে, ঠিক আছে? এদের বাড়ির চৌহদ্দি মানে এদের বাড়ির পাশে আশেপাশে 4-5 জন লোকজন যাদের বসবাস, তাদের ওই চৌহদ্দিটা পড়ে যাবে। এর পুকুরটার কাছে আসা, হঠাৎ করে যে পুকুরের জলে ঝপ করে একটা আওয়াজ হলো, মানে কিছু একটা লাফিয়ে, ব্যাং লাফালে অত আস্তে আওয়াজ হয়, অত জোরে আওয়াজ হয় না। অনেক সময় ব্যাং বা সোনা ব্যাং যেটাকে বলে, যেটা বর্ষাকালে বেরোয়, সেটা পুকুর পাড়ে বসে থাকে, অনেক সময় কিছু তারা খেলে ঝপাত করে গিয়ে ওই এর মধ্যে পড়ে। যারা গ্রাম বাংলায় যারা এরকম এর মধ্যে আছে যারা এই জানবে। আর রাত্রিবেলা গ্যাং করে ব্যাং ডাকে বর্ষাকালে। তো এই ব্যাং যদি লাফিয়ে পড়ে অত জোরে আওয়াজ হওয়া সম্ভব নয়, মানে বেশ কিছু বড় কেউ, মানে মানুষ যদি ঝাঁপ দেয় পুকুরে স্নান করার জন্য যেরকম একটা আওয়াজ হয় সেরকমই আওয়াজ হলো। অন্ধকার তো, সঙ্গে সঙ্গে ঘড়িবাবু ওই টর্চ মেরে দেখেছে কোথাও কিছু নেই। মানে ওইটার পরে ঘড়িবাবু খেয়াল করেনি যে ওর প্যাডেল কিন্তু আবার নর্মাল স্বাভাবিক হয়ে গেছে। উনি বাড়ি ঢুকে পড়েছেন। তো ঢুকে পড়ার ওই ঢুকবেন এরকম সময় আবার সেই ওই অবয়বটাকে উনি দেখতে পান, যে অবয়বটাকে উনি সেই বিছানায় বসা অবস্থাতে উনি দেখতে পেয়েছিলেন। তো উনি তো সাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়েছেন, ভেতরেও ঢুকতে পারছেন না, মানে যে ঢুকবেন দোরগোড়ায় সেখানে রকম, আর টর্চটাও মানে উনি জ্বালছেন, টর্চও জ্বলছে না। কিছুক্ষণ পর টর্চ যখন জ্বলেছে দেখছি কিছু নেই, সামনের কিছু নেই। বলছে কি মনের ভ্রম হলো নাকি, ও তখন ওই বাড়িতে ঢোকেনি, তখন থেকেই ওই মন্ত্র, ওনার যে মন্ত্র জপ করতে 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 বাড়ির মধ্যে ঢুকেছে, ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে ভেতরে লাইট জ্বালিয়ে দেখছে যে বাঘা শুয়ে আছে ঘরের মধ্যে। আচ্ছা, তো ঘাবড়ে গেছে, ভয় পেয়েছে, বলছে তুই কী করে এখানে এলি রে, বলে ল্যাজ নাড়ছে। বাঘা ওকে দেখে, ঘড়িবাবুকে দেখে ল্যাজ নাড়ছে। তুই কখন ঢুকলি, আমার দরজা বন্ধ ছিল। আর ওকে যদি সকাল থেকেই ঘড়িবাবু তো সকালে বেরিয়েছেন, যদি সকাল থেকেই ঘরের মধ্যে ঢোকে বাঘা, তাহলে তো ঘর তছনছ করে ফেলবো, তো বেরোতে পারবে না তো স্বাভাবিকভাবে। বদ্ধ ঘরের মধ্যে তো কুকুরকে, রাস্তায় ঘোরা কুকুর, তারা যদি বদ্ধ ঘরে আটকে রাখে তারা তো চিৎকার চেঁচামেচি করবে বা বেরোনোর জন্য চেষ্টা করবে, এলোমেলো করে ফেলবো। চুপচাপ শুয়ে থাকবে, সেটা হয় সারাদিন। ও ভাবলো কিন্তু আমার পাশ দিয়ে ঢুকে গেলি, তো বাঘাকে তো বাড়িতে দেখলাম না কোথাও। এসব ভাবতে ভাবতে দরজাটা খুলে দিয়েছি, বাঘা বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, বাঘা বেরিয়ে চলে গেছে। বাঘা বেরিয়ে চলে গিয়ে ওপর থেকে ওই বাঘা বেরোলো, আর সঙ্গে সঙ্গে ওপর থেকেও চিৎকার ছোটো ছেলে, ঘড়িবাবু তাড়াতাড়ি আসুন, এখানে বাঘা এখানে সে কামড়াতে আসছে, তেড়ে আসছে। ঘড়িবাবু যখন সিঁড়ি দিয়ে উঠছে, বাঘা নিচে দাঁড়িয়ে আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে দেখছে বাঘা ওখান থেকে ডাকছে মানে ওদেরকে কামড়াবে বলে, আক্রমণের মানে সামনে তেড়ে তেড়ে যাচ্ছে। ও
ও একবার টর্চ এদিকে মারছে, আবার পেছন দিকে মারছে। কি হলো, বাঘা তো ওইখানে, এখানে কি করে এলো, এখানে বাঘা তো হয়তো দাঁড়িয়ে আছে। মানে ওরা এখানে ধরো ওই ছোট ছেলে, ছোট বউ, বাচ্চা মেয়েটি আর ওই বয়স্ক বৃদ্ধ মানুষটা, ওরা চারজন, আর এই ঘড়িবাবু সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন, সিঁড়ি দিয়ে উঠেই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন। এরা এই পাঁচজনে পুরো ব্যাপারটাকে দেখছে যে বাঘা নিচে থেকে নিচে দাঁড়িয়ে রয়েছে, ঘড়িবাবু টর্চ মেরে দেখতে পাচ্ছে বাঘাকে, এবং ওপরে দেখছে বাঘা তেড়ে তেড়ে যাচ্ছে। এবার সেই সময় ঘড়িবাবু কী করবে বুঝতে না পারে, ঘড়িবাবু ও মানে কথা বলতে পারছে না, মুখ আটকে গেছে পুরো। আর ওইটা দেখে বাচ্চা মেয়েটা অজ্ঞান হয়ে গেল, ছোট বউ অজ্ঞান হয়ে গেল ভয়ের চোটে। একই রকম সেম দেখতে কখনো দুটো কুকুর হয় এইভাবে? নাও, অজ্ঞান হয়ে গেছে, এদেরকে জল টল দিয়ে পড়ে গেছে, তখনই আর কুকুরটার দিকে আর খেয়াল নেই। আর যখন ওদেরকে মুখে চোখে জল টল দিয়ে বা চাপড়ে চুপড়ে যখন মুখে জাগানো হলো, তখন কুকুরটার নেই, দেখছে বাঘা যেখানে দাঁড়িয়ে ছিল ওখানেই রয়েছে নিচে। কারণ বাঘা সচরাচর ওপরে ওঠে না, কারণ উঠতে পারবেও না, ওটা খুব মুশকিল ওর কাছে, খুব কঠিন ওর কাছে ওঠা। উঠতে পারবে না তো এমন না, ওটা পাঁচিলও ডপকায়, কিন্তু ও ওঠে না ওখানে, খুব মুশকিল, কষ্ট করে উঠতে হয়। তো এবার কী করবে, পরের দিন আবার ঘড়িবাবু চলে এসছে ছোটো ছেলেকে নিয়ে দাদুর কাছে, যে এই পরিস্থিতি, বাবা এবার কী করবে। তখন দাদু বাবাকে বললেন, যাও ওখানে চলে যাও, ক্রিয়া করবে ওখানে গিয়ে, ক্রিয়া টিয়া করে সব কিছু এ করো, ঠিক করে দিয়েছ ওখানে। বাবাকে অনুমতি দিয়ে দিলেন, বাবা বেরিয়ে পড়লেন। বাবা তখন ফুল ফর্মে আছেন একদম, সেই সময় বাবা ওই শ্মশানে যাওয়া বা এই সমস্ত সাধনার মধ্যেই আছেন পুরোপুরি আর কি ওনার। তো বাবা চলে গেলেন ওখানে ওনাদের বাড়িতে, ব্যাগপত্র গুছিয়ে একাই চলে গেছেন বাবা, তখন অল্প বয়স, চলে গেলেন ট্রেন ধরে ওখানে চলে গেছে। এবার গিয়ে ওনাকে থাকতে দিয়েছে উপরতলার একটা ঘরে, যে ঘরেতে ওই বড় বউ মারা গিয়েছিল। ঘর তো নেই আর, 3টে না 4টে এরম ঘর, 4টে ঘর, তার মধ্যে একটা ঠাকুর ঘর, মন্দির, তো ওই ঘরে থাকতে দিয়েছে ওপর ঘরে। এবার ঘড়ুইবাবুকে বলেছিলেন, ঘড়ুইবাবু বলেছিলেন বাবা আমার ঘরে, তবে ঘড়ুইবাবুর নিচের ঘরটাই বললাম না স্যাঁতস্যাঁতে, মানে অতটাও স্বাস্থ্যকর নয় আর কি, উনি দায়ে পড়ে পাননি বলে ওখানে আছেন। আর উনি ওই থাকতে গিয়ে উনিও ফেঁসে গেছেন ওখানে, এই এত কাণ্ডের মধ্যে ঘড়িবাবু জড়িত হয়ে গেছে। এবার ওই ওপর ঘরটা ভালো বলে শুতে দিয়েছেন। এবার বাবা তো জানতেন না ওই ঘরের মধ্যে ওই মারা গিয়েছিলেন, আর মেয়েটা ওনার কাকা কাকিমার কাছে শুতে চলে এসছে। এইবার বাবাকে কোনো শুতে দিয়েছেন, বাবা একা ঘরের মধ্যে শুয়েছেন। এবার দাদু যা যা বলে দিয়েছেন বাবাকে সব কিছু করতে। পরদিন সকাল বাবা কিছু বুঝতে পারেননি, বাবা আমাকে বলছিলেন যে আমি কিছু বুঝতে পারিনি প্রথম দিন গিয়ে বা ঘরে শুয়েছি, ওই ঘরে যে মারা গিয়েছিলেন আমি এরকম কোনো ভয় বা কাউকে দেখা বা এরকম কিছু বুঝতে পারি। পরের দিন সকালবেলা হয়েছে, ওই বুড়ো মানে বৃদ্ধ মানুষটা, ও কিন্তু উনি সবসময় ওই এক কথা জপে যাচ্ছেন, এই আমাদের বাঁচতে দেবে না, সবাইকে শেষ করে দেবে, এরকম একটা কিছু বলেই চলেছে। তো এইটা বাবার কানে আসে। তখন বাবাও হরিবাবুকে বলেন, হরিবাবু ছুটি নিয়েছে 2 দিন, বাবা যেহেতু গেছে উনি বলছে আমি আর যাবো না এখন অফিস, তোমার সঙ্গে থাকবো, কারণ হচ্ছে ভাই এসছে, যদি কিছু হয় গুরুদেবের ছেলে, কিছু হয় আমাকে তো একটা রেসপন্সিবিলিটি আছে, আমি চলে যেতে পারি না, আমি নিয়ে এসেছি তাকে। তো ঘড়িবাবু ছুটি নিয়ে নিয়েছেন। তো ঘড়িবাবু বলছে কী বলছেন উনি, বলছে এরকম এই ঘটনা হয়েছে, সেদিনের পর থেকে উনি ঢুকেছিলেন মন্দিরে, ঢোকার পর থেকে এই ব্যাপার, উনি এরকম করছেন। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। তখন বলছে মন্দিরটা কোথায়, মন্দিরটা একটু ঢুকি চলো, আমারও একটু সকালে জপান্নিকের ব্যাপার আছে, যেটা আন্নিক কৃত্যম, যেটা পাতকৃত করা, যেটা সেইগুলোর হয়তো বলছে। গিয়ে ভেতরে ঢুকে বাবা চমকে গেছে, বাবাও কোনোদিন এরকম দেখেননি যে পাশে রুক্মিণী দেবী একসঙ্গে পূজা হচ্ছে, আর এক অদ্ভুত রকমের একটা ঘট পাতা রয়েছে, যেটা যন্ত্রের ওপরে ঘট স্থাপন করে, তার ঘটটার বয়সও অনেক বছরের পুরনো, দেখেই বোঝা যাচ্ছে অনেক বছর, মানে কয়েকশো বছরের পুরনো, কারণ ওই ঠাকুরটাও তো তাই ওদের পুরনো। ওই ঘট রাধাকৃষ্ণের যে পুজো হচ্ছে তার পূজা পাঠের আলাদা, তার পাশে একটি যন্ত্র একটি বিশেষ ঘটের রয়েছে। আর পুরো ভেতরটা বাবা বলছেন, পুরো ভেতরটা দেখে মনে হবে এখানে কোনো বৈষ্ণব আচার হয় না, বৈষ্ণব বা কৃষ্ণ পুজো হলে তার যে মানে পরিস্থিতি হওয়া উচিত সেখানে কিন্তু নেই, দেখে মনে হবে কেউ যেন তন্ত্র সাধনা করে বা তান্ত্রিকদের উপাসনার জায়গা যেমন দেখতে হয়, তার এই ঠাকুর ঘরটা ঠিক সেই রকম। এইটা দেখে বাবা একটুখানি বিচলিত হয়ে যায় যে আমি তো এরকম কোনো দিন দেখিনি। তখন বাবা ওই দিন ওখান থেকে বেরিয়ে পড়েন, বললে আমি আসছি, ঠিক আছে, সকালবেলায় বলছে আমি আসছি, আমি বিকেলের মধ্যে আবার আসবো, ঠিক আছে। বাবার ওই ব্যাগ ট্যাগ জামা কাপড় সব রেখেই
উনি বেরিয়ে পড়েন, আমাদের বাড়ি চলে আসেন। বাড়িতে এসে দাদুর সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন বা কথা বলেন। কথা বলার পর উনি আবার ফিরে যান ওখানে। ফিরে গিয়ে উনি ঠিক করেন যে এখানে একটা বিশেষ ক্রিয়া করা হবে। ঠিক আছে, এখানে ক্রিয়া করা হবে। ক্রিয়ার দিন ঠিক হলো তারপরের দিন, মানে উনি গেছেন তারপরের দিন রাত্রে ওই ক্রিয়াটা উনি করবেন। বাবা জিজ্ঞেস করেন যে আশেপাশে কোনো শ্মশান আছে নাকি? বলে হ্যাঁ, এই মাঠের দিকে শেষ প্রান্তে গেলেই গ্রামের যে শ্মশান, এখানে এখনও দাহ হয়। বাবা জিজ্ঞেস করেছিলেন যে এখনও এখানে দাহ হয় কি না? বললেন হ্যাঁ, এখানে এখনও দাহ হয়। ঠিক আছে, আমি একবার যাব দুপুরে। তখন ওই ছোট ছেলে বলে যে এরকম আপনি ওখানে যাবেন, ওখানে কিন্তু দুপুরবেলাও মানুষজন যেতে ভয় পায়, নাকি ওখানের যে চিতাটা যেটা রয়েছে সেই চিতাটা নাকি দুপুরবেলা বা অনেক সময় ফাঁকা সময়েও দিনের বেলা তো আপনি আপ জ্বলে যায়, মানে দেখি মনে হবে যেন কেউ বডি পুড়ছে। ঠিক আছে, রাত্রিবেলা তো এরকম হয়, কিন্তু দুপুরবেলা দিনের বেলা তো এরকম অনেকে দেখেছে যারা ওখানে গেছে বা কোনো সময় কোনো কারণে বা চাষবাসের কারণে বা জলের কারণে বা কোনো কারণে গেছে ওখানে, তারা দেখেছে এরকম একটা গ্রামের রটনা হয়ে আছে। ঠিক আছে, দেখি না, আমার তো রাত বিরেতেই সব শ্মশানে যাওয়া অভ্যাস। বাবা তখন অল্প বয়স, তখন ওনার আরও উনি তখন টপ ফর্মে রয়েছেন একদম। ঠিক আছে, আমি যাবো বলে আবার দুপুরে উনি চলে যান শ্মশানে গিয়ে উনি ওনার কী করেছেন আমাকে তো সেটা বলেননি বা বলবেও না। ফিরে আসেন এবং সন্ধ্যাবেলায় ওই ক্রিয়া হবে ওখানে। ক্রিয়া হওয়া কোথায় ক্রিয়া হবে বলছে, ওদের যে ঠাকুর ঘর, আমি বোঝাই দেখো, ঠাকুর ঘরের থেকে বেরোচ্ছে এই সামনেটা ফাঁকা জায়গা। ঠিক আছে, এই পাশে একটা দরজা, এই দরজা পরপর 3টে দরজা আছে, এরা 3জন থাকে। আর এই সামনেটা দালান, আর এদিকটা রান্নাঘর। ঠিক আছে, এখানটা অনেকটা জায়গা আছে, সামনেটা অনেকটা, বেশ অনেকটা। বললো এইখানেই ক্রিয়া হবে। চেয়ার টেয়ার যা কিছু ছিল সব সরিয়ে দিতে বললো, সরিয়ে দিয়ে বললেন এইখানে যজ্ঞ হবে, ক্রিয়া আমি করবো। বলে উনি ওই যজ্ঞের কুণ্ড টুণ্ড সব সাজিয়ে ঘড়িবাবু ওনাকে সাপোর্ট করলেন, হেল্প করলেন এবং সমস্ত গুছিয়ে করে। এর মধ্যে বলে রাখি, ঘড়িবাবু কিন্তু দাদুর পূর্ণাভিষিক্ত শিষ্য ছিলেন। ঠিক আছে, শিষ্যর উনি, ওনার ক্রম উন্নতি হয়েছিল বা উনি দাদুকে সেই মন্ত্র ওনাকে দিয়েছিলেন বা সেই অধিকার ওনাকে দিয়েছিলেন। আর পূর্ণাভিষিক্ত হওয়া ব্যক্তি কিন্তু পূজাপাঠ একজন ব্রাহ্মণের ন্যায় বা একজনের মানে অধিকার যা যা রয়েছে পূজাপাঠ করার জন্য, একজন পূর্ণাভিষিক্ত ব্যক্তি সে ব্রাহ্মণ না হলেও সমস্ত কিন্তু পূজাপাঠের অধিকার ওনার অধিকার রয়েছে। সেই গুরুদেব পূর্ণাভিষিক্ত করে দিলে উনি সেটা করতে পারেন। কৌল হয়ে গেছেন উনি, অ্যাকচুয়ালি কৌল হয়ে গেছেন উনি। এবার উনি বাবাকে সাপোর্ট মানে হেল্প করছেন ওই যজ্ঞের কুণ্ড টুণ্ড বানানোর জন্য, সব হচ্ছে, সমস্ত কিছু যজ্ঞের আয়োজন হয়েছে। বাবাদের যে ক্রিয়া সেই সমস্ত ক্রিয়া শুরু হয়েছে। বাবা বললেন যে এখানে তোমাকে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কারণ অবশ্যই নিয়ে আসতে হবে, এবং দেশি কারণ। আর তো ঘড়িবাবুর তো একদম সব জানাশোনা, মানে তো উনি জানেন কোথায় পাওয়া যায়, কোথায় তৈরি হয়, সবই জানে, সেই সব জায়গায় যায়। বলে না আমি নিয়ে আসছি কি, বলে ঘড়িবাবু সাইকেল নিয়ে চলে গেছেন। সে ঘড়িবাবুর আসছে না, ওই ঘন্টাখানেক হয়ে গেছে আসছে না। বলছে তারপরে বাবা বলছেন কী বাবা তুমি এতক্ষণ পরে এলে? বলছে আরে আমাকে দেখে মনে করেছে আমি বোধহয় ওদের রেড ফেড করতে গেছি। সে পালিয়েছে, বেরোয়নি কিছুতে। বলছে না গো, আমি নিতে, পুজো আছে আমার, লাগবে, দরকার, আমাকে একটু দাও। সে ঝক করে জোগাড় করে নিয়ে এসে এবারে কারণ, আর যেটা লাগতে হয়েছিল শোল মাছ। ঠিক আছে, শোল মাছটাকে পোড়ানো হলো, এবং সেটা পোড়ানো হয়েছে, সেটা একটা বিশেষ পদ্ধতি। বাবা যে শ্মশানে গিয়েছিলেন সেখান থেকে বিশেষ কিছু জিনিস নিয়ে এসেছেন, আমি বলছি না আর কি নিয়ে এসেছেন ওখানকার ওই জিনিস, সেই জিনিস পোড়ানো হলো শোল মাছ। এবং শোল মাছ পোড়া এবং কারণ ওইখানে রাখার হলো সব মাটির পাত্রে, সমস্ত কিছু সাজিয়ে, উপকরণ সাজিয়ে বাবা এবার সমস্ত কিছু শুরু করলেন। প্রথম যেটা করলেন, প্রত্যেকের বন্ধন এবং গৃহটাকে পুরোপুরি বন্ধন করে দিলেন। গৃহবন্ধনের একটা ব্যাপার আছে, যদি ওর মধ্যে যদি ধরো কোনো এন্টিটি থাকে, সে কিন্তু আর বেরোতে পারবে না, আর নতুন করে কেউ ঢুকতেও পারবে না। যখনই বন্ধন হয়ে গেল, বন্ধন মিনস যে বাইরে থেকে বসে অ্যাটাক করতে পারবে এমন নয়, কিন্তু যদি কেউ থেকেও থাকে ওখানে, সে আর পালিয়ে যেতে পারবে না, যতক্ষণ না সেই ব্যক্তি যে বন্ধন করেছে সে অনুমতি তাকে দেয় বা সে তাকে এই বাঁধনটা আলগা করে। এবং যে সে পারবে না, মন্ত্রপাঠ করে দিয়ে বন্ধন করে দিলে তো হবে না, তার সেই লাগামটা ধরতে হবে। আমি ঘোড়ায় উঠে চালানো, আমি জানি টিউটোরিয়াল থেকে ঘোড়া চালানো, মানে ঘোড়াকে ছোটানো, আর আমি প্র্যাকটিক্যালি ঘোড়াকে কন্ট্রোল করা, লাগাম যেটাকে ধরা, যেটাকে বলে, সেটার মধ্যে আকাশ জমিনের পার্থক্য রয়েছে। ঠিক এরকম আমি মন্ত্রপাঠ করে দিলাম, আচ্ছা এই বন্ধন হয়ে গেল গৃহ, এটা নয়। তার এই ক্ষমতা রাখতে হবে যে যদি সত্যি সত্যি এই ফোর্স, যদি উল্টো দিকে নেগেটিভ ফোর্স যদি আসে, তাকেও কিন্তু আমাকে কন্ট্রোল করতে হবে। তো সেই রকম ব্যাপার হয়ে বন্ধন হলে এবার ক্রিয়া শুরু হলো।
আর সবাইকে মানে দেয়াই আছে যে কেউ এই স্থল ছেড়ে বেরোবে না বা কেউ জায়গায় যাবে না। এবং ক্রিয়া হতে হতে প্রথম যে ঘটনাটা মানে আকস্মিক যেটা ঘটলো সেটা হচ্ছে মেয়েটা উঠে পড়লো, বাচ্চা মেয়েটা আসন থেকে উঠে পড়লো, আর প্রত্যেককে আসনে বসানো হয়েছে, উঠে পড়লো আসন ছেড়ে, উঠে গিয়ে অদ্ভুত রকমের সেই ভূতে ধরলে যেমন করে, পজেস্ট হলে যেমন করে, সেই দাঁত পাত করে এরকম করতে 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 ঘড়িবাবুর হাতে কামড়। আচ্ছা, ঘড়িবাবুর হাতে কামড়ে ধরেছে, রীতিমতো একদম কামড়ে, আর তাকে ছাড়ানো যাচ্ছে না। আর সে কামড়ে কুকুরটা যেমন করছিল মানে এরভাবে কামড়ে ঠিক ওই রকম টাইপের কামড়া আরম্ভ করছে, অদ্ভুত আচরণ করে। বাবা সঙ্গে সঙ্গে ওনার যা যা করে ওনাকে ছিটে দিল, ওর মেয়েটার মাথা এরকম করে ধরলো, মেয়েটা ওখানে সেন্সলেস হয়ে গেল পুরো। ততক্ষণে ঘড়িবাবুর ভেতরে স্পোক হয়ে গেছে, দাঁত রক্ত গড়াচ্ছে, যন্ত্রণায় ছটকাছটকি করছে। ঘড়িবাবু স্বাভাবিক এরকম সবাই কামড়ে দিয়েছে, হাতে কামড়ানো অনেকটাই লেগেছে, ফুটোয় রক্ত বেরোচ্ছে, মানে বুঝতে পারছো কত জোরে কামড়াচ্ছে সেই মেয়েটা। ঘড়িবাবু হাত চেপে এরমভাবে ধরেছেন। বাবা তখন ওখান থেকে ওনার একটি বিশেষ জিনিস ওখানে লাগিয়ে দিলেন, বলো তুমি এটা কিছু জড়িয়ে নাও, এখন রক্ত বন্ধ হয়ে যাবে। এটা উনি জড়িয়ে নিলেন, আর যে রক্তটা যে পড়ছিল উনি একটা বেলপাতাতে বাবা লাগিয়ে নিলেন। আচ্ছা, ওই রক্তটা লাগিয়ে নিয়ে বলে তুমি বেঁধে নাও ওটা। বলে ওই বেলপাতার এটা আমি অনেক ভেতরের কথা এগুলো বলে ফেলছি, মানে ওটা উনি ওই যজ্ঞের আগুনে ওনার যে ক্রিয়ার মধ্যে উনি সেটা করলেন। আমি তোমার সঙ্গে এত ঘটনা বলেছি, ক্রিয়ার ঘটনা বলেছি, এত ডিটেল বোধ আমি বলিনি যে কী করি, আমি এড়িয়ে যাই পুরো, না বাবারও সেটা বলা থাকে, তো আমি ফ্লোয়ে বলে ফেলছি। তো উনি ওটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে পুরো ব্যাপারটা ওখান থেকে যেন মনে হচ্ছে এবার আস্তে আস্তে কিছু একটা ভালো হচ্ছে, বা সবাই ওখানে ফিল করতে পারছে। মেয়েটাও সেন্স ফিরে এলো, বা ও বসে পড়েছে চুপচাপ করে এরকম হয়ে গেছে। নিচে বাঘা ডাকতে শুরু করলো, তারপর নিচে বাঁকা ডাকতে শুরু করলো, হাওয়া চলতে শুরু করলো, আর অদ্ভুত রকমের ঘটনা ঘটতে শুরু করলো বাড়ির মধ্যে। এবার বাবা তখন জিজ্ঞাসা করছে যে তোমার যে মা এবং এই বড় বৌদির যে ওনারা তো দোষ পেয়ে আছেন, এবং ওনাদের আত্মাও কিন্তু মুক্তি হয়নি। এই ক্রিয়া আজকে যা যা হচ্ছে তো হবে, ওনাদের কিন্তু মুক্তির জন্য তোমাদের আলাদা ওটা ব্রাহ্মণ ডেকে, যেটা শাস্ত্রীয়ভাবে যেটা আলাদা ক্রিয়া, বৈদিক ক্রিয়ার মাধ্যমে যেটা শ্রাদ্ধ শান্তির যে ক্রিয়া, অন্ত্যেষ্টি ক্রিয়া, সেটা ভালো করে করতে হবে। দোষ খণ্ডনে যেটা ওই ত্রিপাদ দোষ এরকম অনেক থাকে, ত্রিপাদ এরকম দোষ থাকে, সেইগুলো দোষ খণ্ডন করে তাদের মুক্তির একটা ব্যবস্থা করতে হবে ওনাদেরকে। তো এখন যেটা হচ্ছে আক্রমণাত্মক যে ব্যাপারগুলো হয়ে আছে সেইগুলোর ক্রিয়া সম্পূর্ণ হচ্ছে। এইবার আসলে হচ্ছে ওই শোল মাছ পোড়া এবং কারণের যে ব্যাপারটা, এইবার এখানে চলে আসবে যে এই শোল মাছ পোড়া বা কারণ, এটা তো সম্পূর্ণ তান্ত্রিক আচারে বা কি বলবো, মানে এই যারা দেবী কালী বা এই ধরনের যে সমস্ত দেবদেবী যারা রয়েছে শাক্ত মতে যাদের হয় বা তা এই ক্ষেত্রে লাগে। যে বাড়িতে স্বয়ং শ্রীকৃষ্ণের অধিষ্ঠান রয়েছে, যে বাড়িতে এরকম ক্রিয়া হয়, মানে পূজা পাঠ হয়ে আসছে, যারা বৈষ্ণব আচার আচরণ করতেন যাদের পূর্বপুরুষ, সেই বাড়িতে কেন এই শোল মাছ পোড়া বা এই কারণ ঢোকাতে হলো, আর সেই বাড়িতে কেনই বা এরকম ঘটনাগুলো ঘটলো। এবার এর গোড়ায় যেটা পরবর্তীকালে যখন এই পুরো ক্রিয়া সম্পূর্ণ হলো, সমস্ত কিছু শেষ হয়ে গেল, এবার এর যে মানে ফেস এর ব্যাপারটা তখন যখন জানা যাচ্ছে যে এই গ্রামেই যে ভবঘুরেটা মারা গিয়েছিল, ওদের কোনো এক ব্যক্তি এই তন্ত্র সাধনা বা পিশাচ চালনা বা এই সমস্ত কিছু করতো আর কি, ও ঝাড়ফুঁক এই টাইপের আর কি করতো। সে কোনো কারণে ওই শ্মশানেতে, যে ওই গোপন যে শ্মশানেতে, সেই শ্মশানেতে খুব সাধনা করতো। এই সাধনা করতে গিয়ে ওই শ্মশানের গাছেতেই গলায় ওই ওনার যে উত্তরীয় যেটা আর কি, উড়ুনি যেটাকে বলে, কাপড়ের ধুতির যে সঙ্গে যেটা থাকে, সেটাকে জড়িয়ে করেছিল গলায় দিয়ে সাধনা করতে গিয়ে, ঠিক আছে, আত্মহত্যা করেছিল। তারপর থেকে কিন্তু গ্রামে নানা রকমের কার বাড়ির পাশে এরকম আওয়াজ হওয়া বা এরকম ঘটনা কিন্তু ঘটতো। আর এই যে মারা গিয়েছিল যে ব্যক্তি, ওই তান্ত্রিকের সম্পর্কে ভাই বা এরকম ভাইপো এরকম একটা কিছু হয়, ঠিক আছে। এবং সে যে মারা গিয়েছিল ও কিন্তু অতৃপ্ত আত্মা হয়ে গেছে, কারণ হয়েছিল ওকে মেরে দেওয়া হয়েছিল। এবার যে ওকে গলায় যে তান্ত্রিক ঝুলেছিল, কিন্তু স্বাভাবিকভাবে ঝোলেনি। এটা শুনতে অনেকে বলবে এবার কিছু গোয়েন্দা কাহিনীর মতো কিছু কনক্লুশন আছে, কিন্তু এটাই ফ্যাক্ট। আমি বলছি আস্তে আস্তে কীভাবে ব্যাপারটা জানা গেল। এই যজ্ঞক্রিয়া ওখানে যেন বাবা শেষ করলেন, শেষ করার পর ওই ঠাকুর ঘরে ঢুকলেন, ওনাদের ওই কৃষ্ণের ওখানে ওই কারণ আর শোল মাছ পোড়া নিয়ে উনি ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দাদুর যা নির্দেশ ছিল সেই দরজা বন্ধ করে দিয়ে উনি বিশেষ
একটা ক্রিয়ার মধ্যে থেকে উনি যে উপলব্ধিগুলো করেছেন বা জেনেছেন সেইটাই কিন্তু পরবর্তীকালে ব্যক্ত হয়েছে, আর সেইটা কিন্তু 100% সেগুলো ঠিক, কারণ পূর্ব এই ঘটনাগুলো ঘটেছে। বাবা যখন তাদেরকে চার্জ করছে যে এরম এরম ঘটনা হয়েছে বা এরকম কি কিছু হয়েছে, তখন বলছে হ্যাঁ এরকম ঠিক নয়, এই ঘটনাগুলো হয়েছে। তখন কী হয়েছে, এই যে পাড়ার যে ওই যে ভবঘুরেটার ওর যে কাকা বা দাদা যেই হবে না কেন, যে ওই গলায় দড়ি দিয়েছিল, ও কিন্তু অ্যাকচুয়ালি গলায় দড়ি দেয়নি, ওকেও গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ও একটা পিশাচকে জাগিয়ে ফেলেছিল, একটা পিশাচকে জাগিয়ে ফেলেছিল, সে তাকেও চালনা করতে পারেনি। এই পিশাচ চালনা বা এই সমস্ত ব্যাপারগুলো, এগুলো শুধুমাত্র যে জাগিয়ে ফেলে, সে তার ক্ষমতা অনুসারে জাগিয়ে ফেলে, তাকে তো তার কাজ দিতে হবে এবার। ঠিক আলাদিনের আশ্চর্য প্রদীপের জিনের মতো, যে তুমি আমাকে কাজ দাও, এবার আমি কি করবো, তুমি আজ্ঞা দাও, আমি কি করব। উনি আর সেটা করতে পারেননি। তারপরের স্টেপটা উনি আর হয়তো জানতেন না, বা উনি সেটা এখনও ব্যাপারটা উনি বোধগম্য করতে পারেননি, যার কারণে ওই পিশাচ, আর পিশাচ তো ওদের খাবার তো একটাই, রক্ত। পিশাচের খাবার একটাই, রক্ত। সেটা সে যে কোনো প্রকারে হোক তারা খেতে পারে। তখন তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাকে তো যদি যতক্ষণ না সে চালনা করছে, পিশাচ চালনা, অনেকে শুনবে যে আজ তান্ত্রিকরা বলে যে পিশাচ চালনা করা হয়েছে বা কারোর বাড়িতে ক্ষতি হচ্ছে বা এরকম হচ্ছে, এগুলো কিন্তু অথেন্টিসিটি আছে এগুলোর মধ্যে, কোনো প্রমাণ নেই। সবথেকে বড় কথা, কেউ যদি কারোর উপর পিশাচ চালনা করে, সে যদি তার ভেতর থেকে রক্ত শুষে নেয়, দেখবে অনেকে আমাদের কাছে এসে বলে যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। শুধু আমাদের কাছে নয়, অনেক জ্যোতিষী তান্ত্রিকদের কাছে গিয়েও বলে যে শারীরিকভাবে আমার কোনো ডাক্তার রোগ ধরতে পারছে না, অথচ আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছি। বেশিরভাগ অনেক মানুষ ভোগেও এরকম। তাদেরকে যদি এই পিশাচ চালনার মাধ্যম দিয়ে যদি পিশাচ যদি ভেতর থেকে রক্ত শুষতে থাকে, তো অটোমেটিক্যালি তোমার শরীর তো শুষ্কিয়ে যাবেই, এবং তুমি তার প্রমাণও তো পাবে না তুমি কারোরভাবে। কোনো প্রমাণ নেই, আমি যে কথাগুলো বলছি আমারও কথার কোনো প্রমাণ নেই, বা যদি এরকম কিছু হয় তারও প্রমাণ নেই। ডাক্তার ধরতে পারছে না রোগ, এর থেকে তো বড় কিছু প্রমাণ নেই, অথচ রোগ কিন্তু তার হচ্ছে। বড় বড় জায়গায় ট্রিটমেন্ট, আমি উদাহরণ দিয়ে বলছি, বড় বড় জায়গায় ট্রিটমেন্ট করাচ্ছে, রিপোর্ট হচ্ছে, রোগ ধরা পড়ছে না, অথচ সে অসুস্থ হয়ে পড়ে আছে। এরকম তো হচ্ছে। তো ঠিক এইরকমই এবার পিশাচটাকে ও চালনা করতে পারেনি, পিশাচ ওকে মেরে ঝুলিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এই পিশাচটা কী করেছো, তো মানে কী বল, ও ভবগুড়ের মতো ঘুরছে। এবং এই যে পাগলটা যে ভবগুড়ের যে মারা গেল, ওর সম্মুখীন কোনো সময় হয়ে গিয়েছিলো, সেই সময় ওকেও ওই টিপে মেরে দেয়, রক্ত চুষে খেয়ে নিয়ে ওকে মেরে দেয়। তারপর বেশ কিছুদিন শান্ত ছিল, যতদিন এর পেট ভরা ছিল। তারপরে কি হলো, কুকুরের ওপর অ্যাটাক করলো, মেয়েটাকে কামড়ালো, মেয়েটাকে কামড়ানোর পর মেয়েটার উপর ওদের ভর করলো, মেয়েটার ওপর ভর করে ওর মাকে মেরে দিল। মানে বুঝতে পারছো, একটার পর হচ্ছে মেয়েটা যে অসুস্থ হয়ে পড়েছিল বললাম, ওকে যে রক্ত দিতে হয়েছিল, ওর ভেতর থেকে রক্ত শুষে নিয়েছিল। আর পিশাচের প্রধান খাদ্য বললাম রক্ত, আর ওরা পছন্দ করেছে স্যাঁতস্যাঁতে জায়গা, আর ওদের সব থেকে প্রিয় শরীর হচ্ছে জীবজন্তুর শরীর। জীবজন্তুর শরীর ওরা খুব পিশাচরা বেশি পছন্দ করে। পিশাচ চালনা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, আমি অনেক ভেতরের কথা বলছি, অনেকে মেলাতে পারবে যাদের সঙ্গে ঘটনা ঘটেছে, জীবজন্তুর ক্ষেত্রে কিন্তু এরা খুব বেশি এফেক্টেড হয়। যারা পিশাচ চালনা করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জীবজন্তুর মাধ্যম দিয়েই কিন্তু হয়। দেখবে তাদের বাড়িতে দেখবেন অসুস্থ হয়ে পড়ছে, তাদের বাড়িতে হয় কেউ কুকুর পুষেছে বা কারোর কোনো বিড়াল আছে, দেখবে হঠাৎ করে কোনো কিছু আসতো না, হঠাৎ করে একটা পাশের বাড়ি বিড়াল আমার বাড়িতে চলে এলো, আমার বাড়ি থেকে যাচ্ছে না। এর মধ্যে কিছু ব্যাপার আছে, ব্যাপারটা বুঝতে হবে এখানে। তার মধ্যে হয়তো কোনো তার ভর করেছে, সে তার ওই কুকুরটার দোষ নেই বা সেই বিড়ালটার দোষ নেই, তার মধ্যে সেই পিশাচটা ঢুকে গেছে। মানে সে যখন ইচ্ছে যা কিছু করতে পারে, তাই না? এই মানুষের মধ্যে ঢুকলো, এই যে মেয়েটার মধ্যে যে ঢুকে তার মাকে যে ওইভাবে হলো, বা এই যে বয়স্ক যে মানুষটার গলায় যে রক্তের এটা ছিল, যে উনি যে শুষে খেয়ে নিয়েছে, প্রমাণ নেই তো কে করেছে, কোনো কিছু প্রমাণ নেই। এইভাবে পিশাচরা ওরা ক্রিয়া করে। ঠিক আছে, এবার এই পিশাচটাকে ধ্বংস করার জন্য কি করা হলো জানো? এইবার বলি, এবার আসল কথায় আসি, যে স্যাঁতস্যাঁতে জায়গার কথা আমি প্রথমে বলছিলাম, যে স্যাঁতস্যাঁতের কথা বর্ণনা দিচ্ছিলাম কেন, ওদের বাড়ির ওখানেই কেন পিশাচটা বারবার, কেন অন্য বাড়ির কাছে গেল না কেন? কারণ স্যাঁতস্যাঁতে জায়গা পিশাচদের বড় প্রিয় জায়গা। যে সমস্ত জায়গায় স্যাঁতস্যাঁতে জায়গা থাকে, ভিজে জায়গা থাকে, বা এই সমস্ত জায়গা কিন্তু পিশাচরা খুব অ্যাট্রাক্ট হয় এবং থাকতে পছন্দ করে। ঠিক আছে, ওই জন্য বলা হয় যে বাড়িতে ড্যাম রয়েছে, বাস্তু দোষ আছে, তুমি চেঞ্জ করো, বা এই সমস্ত পাল্টাও, স্যাঁতস্যাঁতে ব্যাপারটাকে চেঞ্জ করে দাও। এসব নেগেটিভ ওই জায়গায় আরও বেশি করে আসতে থাকে বা অ্যাট্রাক্ট হয়, যেটাকে বলা যায়। তো এই জন্য এবার এই পিশাচটাকে সরানো হলো কীভাবে? পিশাচটাকে সরানো হয়, এই যে দেবী রুক্মিণীর সঙ্গে কেন বা এই কৃষ্ণের পূজা হয়, বলা হচ্ছে যে গৌতমীয় তন্ত্রে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের যে তান্ত্রিক রূপ,
বা এরকম আরও অনেক পুঁথি আছে বৈষ্ণবীয় তন্ত্র বা এই সমস্ত জায়গা, আমি এগুলো বলছি না, ওগুলো বললে অনেক তর্ক বিতর্কের জায়গা আসবে। এগুলো খুব দুষ্প্রাপ্য গ্রন্থ, সেই সময় তালপাতার জিনিসে লেখা হতো, বা তালপাতার যে সমস্ত এতে ওই হতো, বা ওই বিভিন্ন সময় যে সরু সরু কাঠের ওপরে লেখা হতো দোয়াত কালি দিয়ে, সেই সমস্ত পুঁথি দ্বারা যে সমস্ত প্রাপ্ত, এবং গুরুমুখী বিদ্যা পুরোপুরি এগুলোই। এই শ্রীকৃষ্ণের যে তান্ত্রিক রূপ, সেই তান্ত্রিক রূপে শ্রীকৃষ্ণের সঙ্গে কিন্তু রাধিকা থাকে না, থাকে দেবী রুক্মিণী। ওকে, এবং এই যে শ্রীকৃষ্ণ যে তন্ত্র সাধনা করতেন, এটা অনেকে যারা কৃষ্ণ ভক্ত, আরে আমিও বৈষ্ণব, আমিও অধিকারী, আমরা একদম চৈতন্যদেবের আমল থেকে আমরা এই মানে অনেক কথা জাত হারিয়ে বৈষ্ণব কথা আছে, আমরা কিন্তু অন্য ধর্ম থেকে ট্রান্সফার হইনি, আমরা কিন্তু সেই পূর্বপুরুষভাবে আমরা বৈষ্ণব, সেই সময় থেকে আমরা বৈষ্ণব, আমাদের বৈষ্ণবের হিস্ট্রি আছে, আমরা কীভাবে বৈষ্ণব। তো আমরাও বৈষ্ণব, আমরাও কৃষ্ণের উপাসক, আমাদের সবুজকালী মন্দিরে কৃষ্ণের পূজা হয়, জন্মাষ্টমী পালন হয়। তো এই তন্ত্রের ব্যাপারে কৃষ্ণ যে তন্ত্র উপাসনা করতেন, উনি কার উপাসনা করতেন বলা হচ্ছে, কৃষ্ণচণ্ডী বলে এক দেবীর উল্লেখ আছে তন্ত্রে। কৃষ্ণ খুব গুপ্ত এই দেবী, তন্ত্রের খুব গুপ্ত দেবী, যেমন পর্ণশবরী খুব গুপ্ত দেবী, ঠিক আছে, এরকম অনেক দেবীর নাম আছে যারা খুব গুপ্ত। এই কৃষ্ণচণ্ডী বলে এই দেবীর কিন্তু উপাসনা স্বয়ং শ্রীকৃষ্ণ করতেন তান্ত্রিক, উনি যখন তন্ত্র সাধনায় করতেন, এবং সেই তন্ত্র সাধনায় কিন্তু কারণ, মৎস্য এগুলো ব্যবহার হতো, এবং এই মৎস্য কিন্তু রুক্মিণী দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হতো। এবং এর প্রসঙ্গে আর একটা কথা আসতে পারে যে এই যে স্বয়ং শ্রীবিষ্ণু মৎস্য অবতার ধরলেন কি শুধুমাত্র সকলকে পরিত্রাণ করার জন্য নাকি? ওনার স্ত্রী অর্থাৎ রুক্মিণী রূপী যে লক্ষ্মী, রুক্মিণী তো লক্ষ্মীরই রূপ, তো এই লক্ষ্মী বা রুক্মিণী যে তান্ত্রিক রূপের যে মৎস্যপ্রিয়া, এই মৎস্যপ্রিয়াসীটাকে মেটানোর জন্য উনিও মৎস্য রূপ ধরেছিলেন, এটা একটা পক্ষান্তরে মতবাদ আছে। ঠিক আছে, ওই ওই 2-4টে বই পড়লে এর মতবাদ পাবে না, এটা গুরুমুখী বিদ্যায় হয়ে আসে। ঠিক আছে, পুঁথিতে এই সমস্ত গ্রন্থ তুমি গুগলে সার্চ করলে দেবী কৃষ্ণচণ্ডীর কোনো উল্লেখই পাবে না। আমি সত্যি করে, আমি যখন বাবার মুখ থেকে এগুলো শুনছিলাম, আমি গুগলে সার্চ করেছি, কৃষ্ণচণ্ডীর কোনো উল্লেখ আমি পাইনি। এগুলো খুব কম পুঁথিতে এগুলোর পাওয়া যায়, বা খুব কম জায়গায় খুব ব্যক্তি এই বিষয় নিয়ে কালচার করে বা জানে। তো এই বিষয়টা আমি বললাম। এই মানে কৃষ্ণচণ্ডীর যে ঘট বললাম যে যন্ত্রে ওখানে প্রতিস্থাপন করা ছিল, ওই যে তান্ত্রিক যে ওই বংশের, অর্থাৎ যে বাড়িটাতে বাবা ওখানে গেছেন, ওই বংশের যিনি বৈষ্ণব সাধক, উনি তন্ত্র সাধনার সঙ্গেও যুক্ত ছিলেন, এবং বৈষ্ণবীয় তান্ত্রিক ছিলেন বলা যেতে পারে। এটা সেই জগা খিচুড়ির মতো ব্যাপারটা শুনতে অনেকের লাগতে পারে, কিন্তু এটাই ফ্যাক্ট। উনি কৃষ্ণের তান্ত্রিক রূপের আচরণ মানে আরাধনা করতেন, সেই জন্যই ওখানে মৎস্য, কারণ এগুলো লাগতো। কৃষ্ণের জন্য কিন্তু কারণ বা মৎস্য নয়, বারবার বলছি, কৃষ্ণের জন্য কারণ বা মৎস্য নিবেদন হতো না, হতো রুক্মিণী দেবীর উদ্দেশ্যে। ঠিক আছে, এবং তাদের এই দেবী কৃষ্ণচণ্ডীর এই পূজাপাঠ বা ক্রিয়াদির মাধ্যমে এই পিশাচকে ওই জায়গা থেকে সরানো হলো। ওই দেবীর ভালো করে পূজাপাঠ করলেন বাবা ওখানে, ওই শোল মাছ পোড়া এবং কারণ দিয়ে ওনার যে গুপ্ত যে ধ্যান এবং গুপ্ত মন্ত্রে ওনার পূজাপাঠ করে ওই কৃষ্ণচণ্ডীকে ওখানে প্রতিস্থাপন করলেন, এবং ওনাকে বিসর্জনও করলেন ওখানে বাবা, কারণ এরপরে আর তো কেউ পুজো করতে পারবে না ওখানে। ওই কৃষ্ণচণ্ডীর ওখানে বিসর্জনে উনি ক্রিয়া করলেন, করে ওই ঘট ওই ছোটো ছেলেকে দিয়ে মাথায় করে শ্মশানের যে ডোবা মানে পুকুর, সেই পুকুরে ঘট বিসর্জনও করালেন, এবং ওই মূর্তির পূজার পদ্ধতি বাবা বলে দিয়ে এলেন, তুমি এইভাবে এই মূর্তি, যেটা কোষ্ঠী পাথরের যে মূর্তিটা ছিল কৃষ্ণ এবং রুক্মিণী দেবীর, তোমরা এইভাবে এই পূজার উপাসনা করে আসবে। ঠিক আছে, এইভাবেই পিশাচকে ওখানে মুক্ত করে দেওয়া হলো। মানে এই ঘটনাটার মধ্যে যেমন একটা পৌরাণিক মানে যে গুপ্ত দেবীর মাধ্যম দিয়ে এই পিশাচের ক্রিয়া, এবং বারবার এই যে সাবধানতা নেওয়ানো যে পিশাচ কি শুধুমাত্র এখন দুম করে মানুষজন শুনছে যে পিশাচ চালনা বা পিশাচ ক্রিয়া, বা এখন ওয়েব সিরিজ, সিনেমা বা ব্যক্তিগত লোকের পডকাস্ট মুখ থেকে যে এত পিশাচের কথা এত আসছে, এটা কিন্তু আগেও ছিল, পূর্ব সময়ও ছিল। সেটাকে তারা বিভিন্ন নামে, বিভিন্ন সময়, বিভিন্ন ফর্মে সে তার আলোচনা বা তার যে ক্রিয়াকর্মগুলো হতো, এতটা সেগুলো জনসমক্ষে আসতো না আর কি। তো এই ক্রিয়ার মাধ্যম দিয়ে সেই বাড়ির মুক্ত হয়। তারপর ঘড়িবাবু ওখান থেকে ট্রান্সফার নিয়ে না আর সেখানে থাকেন, উনি ট্রান্সফার নিয়ে নেন, উনি অন্য জায়গায়, পরবর্তীকালে না উনি আমাদের হরিপালেও এসেছিলেন, উনি ট্রান্সফার নিয়ে হরিপালে উনি এসেছিলেন। ও তারপর উনি মানে এই ঘটনাটাই হয় ওই বাড়ি, তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি। তারপর ওই যে মারা গিয়েছিলেন ওদের যে দুজন, ওই মানে দুই বাড়ির যে গৃহিণী আর কি বলা যায়, উনি এবং ওনার পুত্রবধূ বড় বউ যারা মারা গেলেন, ওনাদের ওখানে ওই ক্রিয়া সম্পূর্ণ করা হলো। তারপর আর কিছু হয়নি। তারপর তো এটা তো বহু
কাল যুগ ফুস কেটে গেছে, তাদের কোনো খবরও নেই, জানিও না। যদি এরকম এই যে ঘটনাটা বললাম, তার ওই এলাকার লোক বা ওই কেউ যদি শোনে, নিশ্চয়ই যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, আমি জানতে পারবো যে এখন কি পরিস্থিতি, আদেও বাড়িটা আছে কি না, এখন কি পরিস্থিতি। যদি থাকে আমি নিশ্চয়ই যাব দেখতে। আমার ওই মূর্তিটা দেখার খুব, আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। বাবার মুখে যখন শুনলাম এবং শুনে বাবা কিছু পুঁথিও আমাকে দেখালেন যে দেবী ওই কৃষ্ণচণ্ডী এবং রূপ, এই যে রূপ ঘটনাটার ব্যাপারটা বললাম, এটার উল্লেখ ওই পুঁথিতে যে পেলাম, এইটা তারপর থেকে আমারও নিজের ব্যাকুলতা রয়েছে যে আমি ওই মূর্তিটাকে একবার দেখবো, যে কৃষ্ণের সঙ্গেই দেবী রুক্মিণীর যে মূর্তি, ওই কোষ্ঠী পাথর, এই অচ্ছকাল পূর্বের যে মূর্তিটা দেখার আমার খুব ইচ্ছা আছে। আমার যদি কেউ জানে এরকম, যদি কোনো মন্দির বা এরকম কোথাও থাকে, আমি যদি কেউ কমেন্ট করে জানান এরকম আছে, তো আমি নিজে একবার দর্শন পেতে চাই। না সত্যি আজকের ঘটনাটা, তুমি যেরকম ধরনের ঘটনা নিয়ে আসো, হ্যাঁ হতে পারে, বলতে পারো এটা পিশাচের ঘটনা, এটা বলতে পারো, বাট এটা অদ্ভুত একটা ঘটনা যেখানে একটা হিস্ট্রি রয়েছে। আর মানে তুমি সেই সময় ছিলে না, আমি তো ছিলাম না, ঘটনা তুমিও ছিলে না, আমিও ছিলাম না, কেউই ছিল না। এটা আমাদের কাছেও সেই, আমি যে বলছি এটা শুধুমাত্র যে আমি বলছি না, আমি নিজেও শুনেছি, মানে এটা আমিও শ্রোতা, সবার মতোই আমিও শ্রোতা এই ঘটনাটা, এবং সেটা ভালো, আমারও ভালো লাগে সত্যি। আর তন্ত্রের যে আর একটা দিক আমরা আজকে জানতে পারলাম, যেটা নিয়ে আমরা হরর মাইন্ডসে সচরাচর আলোচনাই করি না, আমরা শুধু ঘটনার উপর দিয়ে যাই, বাট আজকে এই ঘটনার মাধ্যমেই একটা যে তন্ত্রের আর একটা দিক খুললো, আর একটা নতুন বিষয় জানতে পারলাম, এটা খুব ভালো লাগলো। আশা করছি দর্শকদেরও ভালো লাগলো যে এরকম একটা দিক জানতে পারলো। যদিও আপনাদের কাছে অপশন আছে, কেমন লাগলো আজকের ঘটনাটি সেটি কমেন্ট করে জানান। একদম ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, সবটাই নেওয়ার জন্য আমরা আসি বলতে। মানুষ পছন্দ করে, আমরা আছি, মানুষ পছন্দ করলেন, না করলেন নেই। আমরা বলি ঘটনা, মানুষ যা যা হয়েছে, মানুষ প্রবলেম পড়েছে বা কী হয়েছিল, সেটাই আমরা, মানে কিছু ক্ষেত্রে হয়তো হ্যাঁ আমরা নেগেটিভিটিকে প্রমোট করা হচ্ছে বলা হয়, কিন্তু এই যে পজিটিভ হলো, এই যে দেবীর যে কাহিনী বা এই সবুজ কালী মা, এই যে পজিটিভিটি যেটাও রয়েছে, সেটারও তো একটা ইম্প্যাক্ট রয়েছে মানুষের মধ্যে। নেগেটিভিটির ওপরে পজিটিভিটির জয় সবসময় হয়, যারা বলে হয় না, সেটা আমার মনে হয় ভুল কথা। কারণ মানে সত্যের জয় যেমনি সবসময়, তেমনি অসুরের ওপর ভগবানেরও জয় সবসময়। একদম, যেমন ভালো আছে খারাপও আছে, তাই অনেকে খারাপ কথাও লেখে, অনেকে ভালো কথাও লেখে, ভালোটাই আমরা, খারাপটাও নিই কিছু ক্ষেত্রে, সেটা নিজেকে না, সেটা যুক্তিযত হলে, একদম একদম যদি যুক্তির এতে হয়, এই যেমন এই যুক্তি বলতে এটা অবাঞ্ছিত কথা বলাই যায়। দেখবে তোমার যে তোমার ইউটিএস ক্লিপস, হ্যাঁ একটা চ্যানেল আছে না, সেখানে তুমি যে ক্লিপিংস যেগুলো দাও, ওখানে দেখবে বেশ কিছু মানুষ কি কমেন্ট, এ তো অন্য চ্যানেলে শুনে এসেছি, ও তো শোনা ঘটনা। আরে ভাই দেখো এটা কি, এটা তার যে সারাংশটা এখানে তুলে এনে দেওয়া হচ্ছে, যাদের অনেক সময় নেই, অল্প সময়ের মধ্যে যারা দেখতে পাচ্ছে তার। আমি ওখানে কমেন্ট করে দেখছিলাম, এ বাবা এদের কাছে কি ঘটনা নেই, এরা একই ঘটনা দুটো চ্যানেলে দেখাচ্ছে। এই যে কনসেপ্টটাই বোঝে না, এই যে না বুঝে যে আমি একটা কিছু বলে ফেললাম, আমি বলে ফেললেই তো আর হলো না, আমাকে তো ভেবে কিছু বলতে হবে। আমি সবার কাছে অনুরোধ করব, যে যাই বলুক না কেন একটি বুঝে ভেবে বলুন, সব দিকটা ভেবে। আমি বলে ফেলা মানে বন্দুক থেকে গুলি ট্রিগার টিপে দিলাম, বেরিয়ে গেল, এবার সেইটা গিয়ে কি হবে সেটা একটু ভেবে আমার মনে হয় সব কিছু বলা উচিত। কারণ না ভেবে বা না এ করে বলে দেওয়াটা কখনোই উচিত, সমীচীন নয়। কারণ আমি একটা বলছি বা আমি বলছি, সেইটার ভালো খারাপ দুই দিক থাকতে পারে। সেটা যদি খারাপ দিকটা, যদি আমার কোনো এমন কিছু খারাপ যেটা আমি ঠিক হতে পারি সেটা থেকে, বা সেটা শুনলে বা আমি জানলে আমি নিজেকে আরও আপগ্রেড করতে পারি, সেটা সবসময় গ্রহণযোগ্য। কিন্তু সেটা যদি মনে হয় যে দেবর যদি পাঞ্জাবিটা পরাচ্ছে ইস্ত্রি করে আসেনি, এরকম জাতীয় যদি কমেন্ট হয়, তাহলে তো সেইটাকে পাত্তা দেওয়ার মানে হয় না। এটা শুধু আমি আমার কথা বললাম না, আমার মতো যারা আরও, আমার যারা বন্ধু বা যারা পরিচিত বা যারা তার সঙ্গে পরিচয় নেই কিন্তু পডকাস্টের ফ্যামিলিতে আমরা একই ফ্যামিলির বলতে পারো, ধরো যারা এই ধরনের পডকাস্টে আসে, তাদের ক্ষেত্রেও গিয়ে দেখেছি কিছু ক্ষেত্রে এমন কিছু কেউ মানুষজন অবাঞ্ছিত কমেন্ট করেন বা নেগেটিভ কমেন্ট করেন, যেগুলো মনে হয় না করা উচিত। আর একটা জিনিস আমি আজ বলি, তুমি এই কথাটা বললে বলে, অনেকে কিন্তু কমেন্ট করায়। হ্যাঁ একদম, আমি দেখেছি, সেটা আমরা বুঝতে পারি, কিছু বলি না, আমি বুঝতে পারি যে এক ব্যক্তি দেখলাম যে আমার একটি কোনো ভিডিওতে গিয়ে দেখলাম ক্লিক করে, এবার দেখবে প্রোফাইলে ক্লিক করলে দেখবে সেই যে তোমার চ্যানেলে কোন কোন পোস্টে কমেন্ট করেছে সব দেখা যায়, কার কার এপিসোডে। আমি গিয়ে দেখলাম আমার মতো আরও কয়েকজন যারা তন্ত্রের ঘটনা বলতে এসছে, তাদের কাছে গিয়েও দেখলাম নিচে কমেন্ট করেছে। তাহলে কিছু এখানে পরিষ্কার কিছু জায়গায় হলো যে কারোর কোনো স্বার্থে আঘাত লাগতে পারে, যে আমি যে
স্পষ্ট কথাগুলো বলি বা যেটা ক্লিয়ার করে বলি, যেটা ওই মানে অযাচিত অতিরঞ্জিত করি না, সেটা যদি কারোর স্বার্থে আঘাত লাগে তাহলে সেই আমার শত্রু হয়ে গেল। সে তখন বলবে একে নেগেটিভ, এই দেবজ্যোতির কাছে গিয়েছিলাম কোনো কাজ হয়নি, ওখানে কি সবুজ কালী মন্দিরে গিয়েছিলাম কিছু কাজ হয়নি, বা এরকম আরও অন্য তান্ত্রিকের কাছে গিয়ে বা ওই তার নাম করে লিখলে হয়তো এর কাছে গিয়েছিলাম কোনো কাজ হয়নি, এরকম করায়। আমি তো জোর গলায় সব জায়গায় জোর গলায় যদি বলি যে এরকম আমার যদি পোস্টে কমেন্ট এরকম আসে যে আমি ওখানে গিয়েছিলাম আমার কোনো কাজ হয়নি, আমি দায়িত্ব নিয়ে এখনও জোর গলায় বলছি, তার যদি সৎসাহস থাকে, সেটা যদি অরিজিনালি হয় মানুষজনকে ট্রাস্ট বিশ্বাস করানোর জন্য, তার যদি সৎসাহস হয়, সবুজ কালী মন্দিরে দাঁড়িয়ে ওখানে ভিডিও করে কেউ বলুক যে সবুজ কালী মন্দিরে গিয়েছিলাম, পয়সা খরচা করেছি, কোনো কাজ হয়নি, এত বড় কথা বলে দিলাম বুক ঠুকে, তার যদি দম থাকে, সাহস থাকে, আর কি বলবো। তো এই কমেন্ট কিন্তু বেশিরভাগ মনোটোনাস হয় এবং একই করা ব্যক্তিগত কেউ করায়, তো সেটা তার কর্ম সে করে, আমাদের কর্ম আমাদের করে আমরা করে যাব, ঈশ্বর আছে সব দেখবেন। আর মানুষজনকেও তাই বলবো নেগেটিভ চিন্তা সরাতে। আর এটা তো আমি বারবার সব জায়গায় বলি যে বিশ্বাস করতে হবে না এই ঘটনাগুলো অরিজিনাল, আপনারা এন্টারটেনমেন্ট পারপাসেই শুনুন, যেমন তারানাথ তান্ত্রিক ঘটনা পড়েন শোনেন, এইগুলো শুনুন। বিশ্বাস অনেকে দেখবেন এই বিশ্বাসযোগ্য হলো না, এইটা ঠিক আমার এরকম হয় না, বিশ্বাস করতে হবে না। আর যার বিশ্বাস হচ্ছে না এটা অথেন্টিক রয়েছে বা হয়, সে বিশ্বাস করবে। মানে আমি আমার বিশ্বাস হলো না, তাতে কার কি এসে গেল ভাই, আমারও কিছু এসে গেল না, 90,000 দর্শকেরও কিছু এসে গেল না, তুমি একটা কমেন্ট করলে ওই কমেন্টই হলো, তো তুমি বিশ্বাস করলে না, শুনলে না, ইগনোর করো। এক্স্যাক্টলি। কেমন লাগলো এই কঠিন কথাগুলো? যাই হোক, কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করুন। আর আপনার কাছেও যদি ঘটনা থেকে থাকে তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। দেবজ্যোতিদা আবারও আসবে আগামী দিনে, ইউটিএসেও আসবে, একটা স্পেশাল এপিসোড নিয়ে আমাদের কথা হয়েছে। আর দেখা হচ্ছে পরের শুক্রবার, ভালো থাকবেন। থ্যাংক ইউ দেবজ্যোতি। থ্যাংক ইউ।